বলেছিলাম যে গ্রামের ঘটনা এবং দেশের বাইরের ঘটনা থাকবে। প্রথম যে ঘটনাটি, সেই ঘটনাটি ঘটেছে মালয়েশিয়াতে। আমি পড়ে শোনাচ্ছি ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মালয়েশিয়া থেকে আমার আবার ফাহিমা লিখছি। আশা করি ভালো আছেন। প্রথম ইমেলটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। আর মালয়েশিয়ান ফ্রেন্ড ফাতিন নূর শফিকা বিনতে রাফিন আরো একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করে, কারণ বাংলাদেশের মতো এখানেও ব্ল্যাক ম্যাজিকের প্রচলন আছে এবং অনেক বেশি। কথা না বাড়িয়ে ঘটনাটা বলি। ঘটনাটা সম্পূর্ণ সত্য, কারণ ঘটনার পর আমার মালয়েশিয়ান ফ্রেন্ড ফাতিন নূর শফিকার পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল। ঘটনার সূত্রপাত ফাতিন নূর শফিকার বড় ভাইয়ের খুব কাছের ফ্রেন্ড, তার নাম আলং। তাকে আলং এর বসবাস ক্লান্তান মালয়েশিয়ার একটা প্রদেশ, এবং আলং পরিবারের সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বিয়ের সেই অনুযায়ী পাত্রী ও পরিবারের পক্ষ থেকে ঠিক করা হয়। এবং বিয়ের ঠিক আগের রাতে যখন সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, ওই সময় একটি মেয়ে বাড়িতে উপস্থিত হয়। সে আলং ও তার বাবার কাছে বলে, এই বিয়ে এখনই বন্ধ করে দাও। আমি আলংকে অনেকদিন যাবৎ ভালোবাসি, এবং আলং যখন আমার বাড়ির সামনে দিয়ে স্কুলে যেত, সেই সময় থেকে ওকে না পেলে আমি বাঁচতে পারবো না। বাড়িতে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আলং এর বাবা বলে, তুমি ওকে ভালোবাসো, আগে কেন বলনি? এখন তো আর কিছু করা সম্ভব না, কারণ কাল সকালে আলং এর বিয়ে। আলং এর বাবা আরো বলে, তুমি তোমার বাবা মাকে দিয়ে আরো আগে বিয়ের প্রস্তাব দিলে আমি অবশ্যই বিবেচনা করতাম। মেয়েটি বলে, তার বাবা মা কেউ জীবিত নেই, কিন্তু এখন তো কোনো কিছু সম্ভব না, তুমি ফিরে যাও, আমি আরেকটি মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আলং নিজে ওই মেয়েকে আর এর আগে চোখে দেখেনি, তাই সে কোনো প্রতিবাদ করেনি। মেয়েটিও কাঁদতে কাঁদতে চলে যায়। পরে জানতে পারা যায় মেয়েটির নাম ইয়াতি। পরে আলং এর বিয়ে যথারীতি হয়ে যায়। আলং এর ওয়াইফ আয়েশা মেয়ে হিসেবে অনেক ভালো এবং অনেক ধার্মিক। 5 ওয়াক্ত নামাজ আদায় করত প্রতিদিন, এবং নিয়মিত সকালে শুরু হতো তার কোরআন পাঠের সাথে। পরিবর্তনটা আসতে শুরু করে আলং এর মাধ্যমে। আলং শান্ত স্বভাবের ছিল, কিন্তু দিন দিন সে রুক্ষ মেজাজের হয়ে উঠল। রাগ তার চরম আকার ধারণ করত সবসময়। সবচেয়ে বেশি রাগ কাজ করত আয়েশার প্রতি। সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকতো। পরিচিত সবাই আলং এর এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেল, তো আয়েশা সবকিছু খুব শান্তভাবে ম্যানেজ করত। আলং এর বিয়ের 1 বছরের মাথায় তাদের ফুটফুটে একটি মেয়ে জন্ম নেয়। মেয়েটির নাম রাখা হয় আলিশা। ঘটনাটি মূলত এখান থেকেই টার্ন করা শুরু করে অন্যদিকে। আলিশা সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিলেও 2 বছরের মাথায় অদ্ভুত কিছু সমস্যা শুরু হয়। যেমন সারাদিন সে ভালোই কাটাতো, মাগরিবের পর থেকে শুরু হতো কান্নাকাটি, যা চলতো ফজর ওয়াক্ত পর্যন্ত। এই সময় কাউকে চিনতে পারতো না বাবা মাকে, খেত না ঠিক মতো, শুধু চিৎকার করতো। স্থানীয় ডাক্তার কোনো রোগই ধরতে পারেনি। তখন অবস্থা দিন দিন যখন আরো খারাপ হয়ে যায়, আলং এর ওয়াইফ আয়েশা বারবার তাকে অনুরোধ করে আলিশাকে একজন ওস্তাদ এবং অথবা হুজুরের শরণাপন্ন হওয়ার জন্য, কিন্তু আলং তাতে রাজি নয় কিছুতেই। পরে আলং সিদ্ধান্ত নেয় আলিশাকে আরো উন্নত হসপিটালে চিকিৎসা দেবার। আলিশাকে নেওয়া হয় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। নানান পরীক্ষার পর বিশেষজ্ঞ ডাক্তার বলেন আলিশা লিউকেমিয়ায় আক্রান্ত এবং 4th স্টেজে, এখনই কেমো শুরু করতে হবে। আলং আয়েশা তাদের পুরো দুনিয়া অন্ধকারে ঢেকে যায়। তারপরেও তারা ডাক্তারের কথা অনুসরণ করে কেমো শুরু করে। 2 বছর আলিশার জন্য ছিল খুবই কষ্টকর। 4টি কেমো শেষ হবার পর আলিশা শারীরিক কোনো উন্নতি লক্ষ্য করা গেল না। পরে ডাক্তার ব্যাখ্যা করেন আলিশার ক্যান্সার কেমোথেরাপিতে ভালো করা সম্ভব না, অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এখন আলিশার হাতে তেমন সময় নেই, তোমরা আলিশাকে বাড়ি নিয়ে যাও। বাড়িতে ফিরিয়ে নেবার আগে আলিশা একবার অনুরোধ করে আলংকে আলিশাকে এক হুজুরের কাছে নিয়ে যাবার। আয়েশার শেষ অনুরোধ আলং ফেলতে পারে না। পরে ওই শহরের একজন স্বনামধন্য হুজুরের কাছে যায়। হুজুর যখন অনেক লোকজন নিয়ে তখন কথা বলছিলেন। আয়েশা, আলিশা, আলং ঘরে প্রবেশ করা মাত্র হুজুর সবাইকে বাইরে চলে যেতে বলেন। আয়েশাকে কাছে ডেকে বললেন, আমি জানি তুমি কেন এসেছো, কিন্তু তুমি যে অনেক দেরি করে ফেলেছো। এখন তো আর কিছু করার নেই, কিন্তু এসব তোমার সাথে কেন হয়েছে, কে করেছে, কার দ্বারা হয়েছে, এসব প্রশ্নের জবাব আমি তোমাকে দিতে পারবো। আয়েশা, তুমি জানতে চাও? আয়েশা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ আমি জানতে চাই হুজুর, আমার অবুঝ মেয়েকে এমন কষ্ট কে দিচ্ছে? আমি জানতে চাই আমি তার কি ক্ষতি করেছি। হুজুর বলেন, এর জন্য তোমার সাহায্য দরকার আয়েশা, কারণ তার প্রধান লক্ষ্য তুমি। হুজুর নির্দেশ দেন আয়েশাকে লম্বা একটি টেবিলে শুয়ে পড়তে। তারপর হুজুর দোয়া পড়া করে পানি ছিটিয়ে দেন আয়েশার উপর। মুহূর্তের মধ্যে আয়েশার শরীর থেকে ধোয়ার কালো কুণ্ডলী পাক খেয়ে উপরে উঠে আসে। কুণ্ডলীর রূপ নেয় একটি অবয়বে। আয়েশা তখন বেহুশ। অবয়বকে হুজুর প্রশ্ন করে, কে তুমি, কেন এই পরিবারটির ক্ষতি করছো? সে প্রথমে কিছু বলতে রাজি হয় না, কিন্তু হুজুরের দোয়া পড়া পানি তার শরীরে যেন গরম তেলের মতো পড়তে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে সে বলে, আমি আমার প্রভুর নির্দেশ পালন করেছি, আমার প্রভুর নির্দেশে আমি এই পরিবারটির ক্ষতি করতে এসেছি। অবয়ব একে একে সব বলতে
শুরু করে। আমাকে পাঠানো হয় আলমের বিয়ের পরপরই। আমার প্রথম উদ্দেশ্য ছিল আয়েশার ক্ষতি করা, তাকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া যা সে চিন্তাও করতে পারে না। কিন্তু আমি শত চেষ্টা করেও আয়েশার শরীরে প্রবেশ করতে পারিনি, কারণ সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কোরআন পাঠ করত। আমি সেখানে নিরুপায় ছিলাম। তারপর আমি চেষ্টা করতে থাকি আলমকে রাগান্বিত করার। আমি সফল হই, কিন্তু আয়েশা অনেক ধৈর্য সহকারে সেটা মোকাবেলা করে। আমি অর্থাৎ সেই অবয়বটি বলে দিশেহারা হয়ে পড়ি। আমার উপর নির্যাতন করা হয়। কেন আমি আয়েশার পরিবারকে ধ্বংস করতে পারছি না? কিছুদিন পরে আলিশার জন্ম হয়। আমার কাজ কিছুটা সহজ হয়। প্রতিদিন মাগরিবের পর আমি আলিশার শরীরে প্রবেশ করতাম, নানাভাবে ওকে যন্ত্রণা দিতাম। মূলত আমি ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে ওর শরীরের রক্ত দূষিত করে ফেলি। পরে হুজুর তাকে জিজ্ঞাসা করে, কে তোমার প্রভু? কার নির্দেশে তুমি এখানে এসেছো? সে বলে, ইয়াতির নির্দেশে আমি এখানে এসেছি। ইয়াতি সেই মেয়ে যে আলমের বিয়ের দিন এসেছিল, বলেছিল আলমকে সে ভালোবাসে। অবয়ব হুজুরের দিকে তাকিয়ে বলে, আমি এখন চলে যাব, আমাকে ক্ষমা করে দিন। হুজুর বলে, ক্ষমা তোর মতো জীবকে করা সম্ভব নয়। ক্ষমা তোকে করতে পারে একমাত্র আল্লাহ আর আলিশা। আলিশার দিকে তাকায় সবাই। ছোট আলিশা কি বুঝে সেই জানে। একটু হেসে লুটিয়ে পড়ে বাবার কোলে। হুজুরের দোয়া পাঠ করতে থাকেন। অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যায়। বেহুশ আয়েশা হুশ ফিরে দৌড়ে ছুটে যায় মেয়ের কাছে, কিন্তু তখন সব শেষ। আলিশা আর দুনিয়াতে নেই। আলম আয়েশার কাছে কাঁদছিল এবং সবাই কাঁদছিল ওই মুহূর্তে। ছোট আলিশার এমন অস্বাভাবিক মৃত্যু সবাইকে কষ্ট দিয়েছিল। আমার ফ্রেন্ড ও তার পরিবার সামিল হয়েছিল আলিশার জানাজায়। তখনই পুরো ঘটনাটা জানতে পারে সবাই। ইয়াতির বিরুদ্ধে কোনো কিছু করা সম্ভব হয়নি, কারণ এই সব ব্যাপার তো প্রমাণ করা সম্ভব না। তবে তারপরে আলম এবং আয়েশা হুজুরের চিকিৎসার মাধ্যমে নিজেদের সমস্যা কাটিয়ে ওঠে, আর বিনিময়ে হারাতে হয় তাদের মেয়ের জীবন। আশা করি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ফাহিমা আখতার, কুয়ালালামপুর, মালয়েশিয়া। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। একটা ইমেল দিয়ে শুরু করতে চাই। প্রথম একটা ইমেল দিয়ে, প্রতিবারের মতো আজকে যে ইমেলটি আছে সেই ইমেলটি আমি পড়ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা জানি যেটা বিজয়ের মাস এবং স্বাধীনতা যুদ্ধের সময়ের এই ঘটনা একটা, এবং আমি সেই কারণে শুরুতেই আমাদের যে শহীদ যারা হয়েছেন মুক্তিযুদ্ধে, যারা অংশগ্রহণ করেছেন মুক্তিযুদ্ধে, সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের যারা জীবিত অবস্থায় এখনো আছেন, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই বিজয়ের মাসে, এবং আশা করছি যে আমাদের যে আদর্শ, সে আদর্শে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি যেভাবে পাঠিয়েছেন সেভাবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি তানভীর আহমেদ, সিএসসি ফার্স্ট ইয়ারের ছাত্র। আমি পুরান ঢাকায় থাকি। ঘটনাটি আমার পক্ষে স্টুডিওতে এসে বলা সম্ভব না। আমি ভূত এফএম এর নিয়মিত শ্রোতা। আমার ঘটনাটি ভূত এফএম এর জন্য সিলেক্ট করা হলে খুশি হব। এই ঘটনাটি অনেক পুরনো, স্বাধীনতা যুদ্ধের সময়কালে ঘটে যাওয়া ঘটনা। পুরান ঢাকার মেল ব্রেক ফরিদাবাদের ঘটনা। এই এলাকায় একজন খুব পরহেজগার মুরব্বী মৃত্যু হয়। উনি তার জীবনকালে অনেক জিন পালন করতেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, তিনি তার মৃত্যুর আগে তার পরিবারকে বলে গিয়েছিলেন যে তার মৃত্যুর পর তার লাশের যেন কিছু করা না হয়। সময় হলে লোক আসবেন এবং তারাই লাশের দাফন কাফন করবেন, এবং তারা বাসায় আসলে তাদের যেন মেহমানের মতন সম্মান করা হয়। তার পরিবারের ছোট পুরুষ মানুষ কম থাকায় লাশের কি করবে কেউ বুঝে উঠতে পারছিল না। এমন সময় শুরু হলো ঝড়। একে তো যুদ্ধ, তার মধ্যে ঝড়। কোনো মতে মানুষ জোগাড় করা হলো মাত্র 2 জন, কিন্তু 2 জন দ্বারা লাশ গোসল বা দাফন করা তো সম্ভব নয়। এই সময় এই ঝড়ের রাতে কোথা থেকে এক ত্রিপাল হবে, এটা ত্রিপল দিয়ে এরা একটা ঘোড়ার গাড়ি এলো, এবং গাড়ি থেকে 3 জন নেমে এলেন। তাদের দেখে ওই মুরব্বীদের সবার মুরব্বীর কথা মনে পড়ে গেল। তাই তারা 3 জনকে তাদের মতো কাজ করতে দিলেন। তাদেরকে কোনো খাবার দেয়া হলে তারা তা খান। এর মধ্যে 2 জন পর্দার আড়ালে লাশ গোসল দেওয়া শুরু করেন, এবং একজন বাইরে দাঁড়িয়ে দোয়া পড়ছিলেন। যিনি বাইরে ছিলেন তিনি পড়েছিলেন একটা সাদা জুব্বা এবং মাথায় ছিল কাপড় দিয়ে ঢাকা, যার কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। তারা লাশ নিয়ে বেরিয়ে পড়েন এবং বাসা থেকে 2 জনকে আসতে বলেন। তাই 2 জন লাশের সাথে ঘোড়ার গাড়ি করে কবরস্থানে যায়। কবরস্থানে যাওয়ার সময় ওই 3 জন লোক কোনো কথা বলছিল না। কবরস্থানে যাওয়ার পর তারা 3 জন এবং বাসা থেকে যাওয়া 2 জনের মধ্যে একজন লাশ নিয়ে কবরস্থানে প্রবেশ করে। যিনি লাশের খাটিয়া কাঁধে নিয়েছিলেন তার কাছে মনে হচ্ছিল যেন খাটিয়াতে কোনো লাশ নেই, একদম হালকা। তিনি সামান্য ভয় পান। কবরের পাশে যেতে দেখা গেল কবর খোঁড়ার সবকিছু সামনে রাখা। তখন রাত 11:30 থেকে 12টার মতো বাজে। 2 জন লোক খুব তাড়াতাড়ি কবরটি খুঁড়ে ফেললো এবং ওই জুব্বা পরা লোকটি পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছিল, ক্রমাগত দোয়া পড়ছিল। বাসা থেকে যাওয়া 2 জনের ওপর থেকে লাশটি কবরে নামান এবং নিচ থেকে ঘোড়ার গাড়ি থেকে আসা 2 জন লোক লাশটি কবরে শোয়ান। লাশটি কবরে শোয়ানোর সময় তেমন ভারী মনে হয়নি। বাঁশ আর চাটাইয়ের বিছান হয়ে গেলে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এখন মাটি দেবার পালা। বাসা থেকে আসা 2 জন আগে মাটি দিতে যান। প্রথম জন মাটি দিয়ে আসেন এবং দ্বিতীয় জন যখন নিচু হয়ে মাটি দেন, দিয়ে ওঠার সময় তিনি ওই জুব্বা পরা লোকটির
চেহারা দেখে ফেলেন এবং যা দেখেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে ব্যক্তি মারা গেছেন সেই ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন কবরের পাশে এবং নিজের লাশ তিনি নিজেই দাফন করছেন এবং নিজের কবরে মাটি দিলেন। এই দৃশ্য তিনি কোনো মতে দেখে নিজেকে সামাল দিতে পারলেন না। শেষে ভয়ে কাঁপতে কাঁপতে ফিরে এলেন। ফিরে আসার সময় কবর থেকে 30 ফুট দূরে এসে পিছনে তাকিয়ে দেখলেন 3 জনের একজনও সেখানে নেই। কবরস্থান থেকে বাইরে এসে তারা ঘোড়ার গাড়িটিও আর দেখতে পাননি। এই দেখে তারা ভয়ে কোনো মতে বাসায় আসেন এবং তখন সব খুলে বলেন তাদের সাথে কি হয়েছিল। তখন জানা যায় ঘোড়ার গাড়িতে প্রথম একজন জুব্বা লোকটির চেহারা দেখে এবং তখন এটা বুঝতে পারতে পারে যে কি হতে চলেছে। এই ছিল ঘটনা। এটি আমার পাঠানো প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ রাসেল ভাই। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং তিনি জানিয়েছেন তিনি থাকেন 5 নং লক্ষণপুর তৃতীয় লেন। এটা আমাদের প্রথম ঘটনা ছিল এবং আশা করছি যে প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। খুব অদ্ভুত টাইপের একটা ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটি আমরা শুনবো সেটিও খুব অদ্ভুত একটা ঘটনা। স্টুডিওতে আমাদের একজন অতিথি এসেছেন, তিনি শোনাবেন আপনাদেরকে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইসমাইল সুমন আজান মোহাম্মদপুর থেকে এসেছি। জি। আমার যে ঘটনাটি, এই ঘটনাটি রাসেল ভাই আমাদের এক তাবলিগ জামাতের এক ভাইয়ের কাছ থেকে শোনা। উনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিলেন দিনের কাজের জন্য। তখন ওনার সাথে আমার মসজিদে পরিচয় হয় এবং সেখান থেকে কথার প্রসঙ্গে তখন যে এই ঘটনাটি শোনা। তো রাসেল ভাই, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে 1996 সালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে এক নির্মাণাধীন বাড়িকে কেন্দ্র করে। রাসেল ভাই, একটু বলে রাখি, এই বাড়িটি যেই নির্মাণ করার জন্য যে মালিক আর কি বাড়িটি তৈরি করার জন্য প্রিপারেশন নেয় বা উনি করবে, উনি হচ্ছেন একজন পশতুন ব্যবসায়ী, যে এই বাড়িটি নির্মাণের জন্য সে একটি জায়গা রেডি করে এবং সেখানে কাজের জন্য আর কি লোকাবল ঠিক করে। তো রাসেল ভাই, ঘটনা ঘটে যেদিন উনি প্রথম সেই কাজটি শুরু করে। তো কাজটি যেদিন প্রথম উনি বাড়ি নির্মাণের কাজ ধরে, ওদিনই কিছু অস্বাভাবিক লক্ষণ বা সিমটম দেখা দেয়। তার মধ্যে সবচেয়ে ভয়ানক যে ব্যাপারগুলো ছিল সেগুলো ছিল রাসেল ভাই, যে যদি লেবাররা মাটি কাটার জন্য কোদাল দিয়ে মাটি কোপ দিত, 2-3 কোপ দেওয়ার পরে সেখান থেকে অটোমেটিকলি রক্ত বের হতো। মানে মাটি থেকে রক্ত বের হয়ে আসতো। জি, মাটি থেকে রক্ত বেরিয়ে চলে আসতো। আবার কখনো কখনো এরকমও দেখা যেত যে লেবাররা কাজ করতেছে হঠাৎ করে তারা সেন্সলেস হয়ে যেত। এবং এমন সেন্সলেস হতো যে তারা 2-3 ঘন্টা সেখানে সেন্সলেস হয়ে পড়ে থাকতো। যখন তাদের সেন্স আসতো, তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে তোমরা কিভাবে হয়েছো, তারা উত্তর দিতে পারতো না। তারপরে রাসেল ভাই, এমনও দেখা যেত যে কাজ করতে করতে হঠাৎ করে তারা বমি করছে এবং বমি এমন পর্যায়ে চলে যেত সেখানে রক্ত বমি, তার ব্লিডিং হইতো। তো রাসেল ভাই, এমন চলতে তো যখন এমন একটা অবস্থা যে পৌঁছায় যে কোনো একজন ওয়ার্কার যদি একদিন সেইখানে কাজ করত, তো পরের দিন সেখানে আর কাজ করতে আসতো না রাসেল ভাই। তো ওই যে বাড়ির মালিক, সেই পুস্তুন ব্যবসায়ী, সে খুবই বিপদে পড়ে যায়, খুবই টেনশনে পড়ে যায়। এবং যেহেতু এই ঘটনাটি সেই এলাকায় খুব জানাজানি হয়ে যায় আর কি, সবার মুখে চলে আসে, তখন যে সেখানে আর কেউ কাজও করতে রাজি হচ্ছিল না। তো ওই ব্যবসায়ী বা ওই বাড়ির মালিক একটু বলে রাখি, উনি খুবই আল্লাহ পরহেজগার একজন লোক ছিলেন। তো উনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে খুবই কান্নাকাটি এবং আল্লাহর কাছে এসে প্রার্থনা করছে যে আল্লাহ, আমি এমন কি করলাম যে তুমি আমার এই কাজের মধ্যে, আমি তো কি বিঘ্ন ঘটাচ্ছ বা আমার কাজের মধ্যে বিঘ্ন হচ্ছে, কিন্তু কেন? আমি তো এমন অসৎ কোনো পয়সা বা অসৎ উপার্জন দিয়ে এই বাড়ির কাজ ধরি নাই, বা আমি তো আর কি হক হালালি টাকা দিয়ে এই বাড়ির কাজটা শুরু করি। তো উনি কান্নাকাটি করতে রাসেল ভাই, হঠাৎ করে ওনার চোখ লেগে চলে আসে। তো চোখ আসার পরে সে গভীর নিদ্রায় চলে যায় এবং হঠাৎ করে উনি একটা স্বপ্নে দেখে রাসেল ভাই। এবং সেই স্বপ্নের মধ্যে একজন জুব্বা পরা 6 থেকে 7 ফিট লম্বা একজন বুজুর্গ লোক, দাড়িওয়ালা, তাকে বলছে যে দেখ, তুই খুব আল্লাহ একজন লোক, পরহেজগার লোক, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তুই এই বাড়িটির কাজটি বন্ধ করে দে। আর যদি তুই বাড়িটির কাজ বন্ধ না করিস, তাহলে তোর বিশাল ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। তা আমি চাই না তোর কোনো ক্ষতি করতে, তাই তুই এখান থেকে কাজ বন্ধ করে এখান থেকে চলে যা। তো সেই বাড়ির মালিকটি সকালবেলা ঘুম থেকে উঠে এবং উঠে তো সে আরো হতাশায় ভোগ করে এবং খুবই টেনশনে পড়ে যায় যে কি করব কি হবে। তো সে ওইখানকার লোকাল, বেলুচিস্তানেরই এক লোকাল আল্লাহ
লোকের সাথে আর কি, পরেশগার একজন ইমানদার একজন লোকের সাথে সে মাশওয়ারা করে যে আসলে আমার এটা যে হচ্ছে, এটা হচ্ছে তো কি। তখন যে রাসেল ভাই সে ওই লোকটার সাথে কথাবার্তা বলে যে আসলে আমার এরকম এরকম হচ্ছে, আমি স্বপ্নেও আমাকে এরকম অ্যালার্ট করা হয়েছে, এখন আমি কি করতে পারি, আমি কি বাড়ির কাজটা কি বন্ধ করে দেবো, বা দেওয়ার তো কোনো সুযোগ নেই, তো আমি কি করতে পারি। তখন সেই লোকটি, সেই হুজুর তাকে উপদেশ দিল যে তুমি এক কাজ করো, তুমি একটি মিলাদ মাহফিল করে দাও, দোয়া মাহফিলের ব্যবস্থা করো, কোরআন খানের ব্যবস্থা করো, আর একটি কালো ছাগল ছদগা দিয়ে দাও, দেখবে আল্লাহর নাম নিয়ে সব ঠিক হয়ে যাবে। তখন যেই কথা সেই কাজ সে করলো কি, যে ওই বাড়িটার জায়গাটার মধ্যে একটা মিলাদ মাহফিল দোয়া মাহফিলের আয়োজন করলো এবং একটি ছাগল ছদগা দিয়ে দিল, এবং সে ভেবে নিল যে এই বুঝি আমার সকল সমস্যার সমাধান। তো সেই সে নিশ্চিন্তে রইল। 2 দিন পরে তার কাজ সে শুরু করলো। কিন্তু রাসেল ভাই সেই কাজ শুরু করার পরে সেই একই রকম সিমটম গুলো আবার দেখা দেয়। এই একই ভাবে সেই মাটি কাটলে রক্ত বের হচ্ছে, বা লেবাররা অজ্ঞান হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, বা সেই রক্ত বমি করছে। তো এরকম করতে করতে রাসেল ভাই বিষয়টা এমন আকারে দাঁড়ায় যে 1 কান 2 কান, যেহেতু গ্রামের ব্যাপার, গ্রামে একটা জিনিস কখনোই হাইট থাকে না, তো 1 কান 2 কান সবার কাছে ব্যাপারটা ছড়িয়ে পড়ে। তো ছড়িয়ে পড়ার পরে যেই সমস্যাটা হয় যে কোনো একটা ওয়ার্কার সে পায় না কাজ করার জন্য। তো কোনো লেবার বা কোনো ওয়ার্কার না পাওয়ার কারণে সেই পুস্তন ব্যবসায়ী, যেই বাড়ির মালিকটি, সে তার বাড়ির কাজ অফ করতে, মানে বন্ধ করতে, সাময়িকভাবে বন্ধ করতে সে বাধ্য হয়। তো সে কাজটি বন্ধ করে দেয়, এবং বন্ধ করে দিয়ে সে তার এলাকা পুস্তনে চলে যায়। তো 3 মাস পর রাসেল ভাই সে করে কি, তার এলাকা থেকে 11 জন লেবার এবং 2 জন ইঞ্জিনিয়ার সহ মোট 13 জন সাথে করে নিয়ে সে পুনরায় সেই বেলুচিস্তানে চলে আসে, তার সেই নির্মাণাধীন বাড়ির কাজে চলে আসে এবং মনোনিবেশ করে। তো একটা পর্যায়ে হয় কি, যে এই লোকগুলো যেহেতু অনেক দূর থেকে আসছিল, তো তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু ওই মালিককেই করতে হবে। তো সে করলো কি, 2টা অস্থায়ী শেড, 2টা রুম, অর্থাৎ সেই জায়গাটির পাশে, নির্মাণাধীন বাড়িটির 2 পাশে 2টি রুম করে দিল। একটা রুমে সেই লেবারদের জন্য ব্যবস্থা করলো, আর একটা রুমে সেই 2 জন ইঞ্জিনিয়ারের জন্য ব্যবস্থা করলো। এখানে একটু বলে রাখি যে 2 জন ইঞ্জিনিয়ার উনি নিয়ে আসছিল, তাদের একজনের নাম হচ্ছে সামাদ এবং একজনের নাম হচ্ছে ইয়াসিন। তারা 2 জনেই ছিল বয়সে খুব তরুণ, এবং তারা মডার্ন সায়েন্সে বিশ্বাসী। তারা এই প্যারানর্মাল ব্যাপারগুলো একদমই বিশ্বাস করতে চাইতো না। সে এখানে আসার পরেও, শোনার পরেও সে কিন্তু এগুলো বিশ্বাস করে। তারা 2জন কিন্তু বিশ্বাস করেনি। তারা বলতেছে না, এগুলা কোনো ব্যাপার না, এগুলা এরকম প্যারানর্মাল বিষয়গুলো কোনো বিষয় না। তো যা হয়, এই 2 জন ইঞ্জিনিয়ারের মধ্যে যে সামাদ নামে যে ইঞ্জিনিয়ার ছিল, সে ছিল খুবই পরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহওয়ালা, দিনদার, কামেনদার মানুষ। সে খুবই আর কি নামাজি মানুষ ছিল। রাসেল ভাই তারা আস্তে 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 এই প্রবলেমের মধ্যে কাজ শুরু করে। তো শুরু করার পরে যখন এই প্রকট আকারে ধারণা আর কি, এই সমস্যাগুলো প্রকট আকারে দেখা দেয়, তখন যে সেইখানকার সেই লেবাররা পর্যন্ত কাজ করতে অসম্মতি জানায়। তারা সেই কাজ আর করবে না বলে সাফ জানি। কিন্তু ওই 2 জন ইঞ্জিনিয়ার করে কি, তাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখায়, যে বলে যে তোমরা কন্ট্রাক্টে আছো, তোমরা সাইন করছো, তোমরা এখান থেকে যেতে পারবে না, তোমাদের টাকা দেওয়া হবে না, বা তোমাদের সমস্যা হবে। ভয়ভীতি প্রদর্শন করে সেই 2 জন ইঞ্জিনিয়ার ওই লেবারদেরকে দিয়ে এই সমস্যাগুলোর মধ্যেও তাদের কাজ এগিয়ে নেয়। তো রাসেল ভাই হয় কি, যে একটা পর্যায়ে যখন ছাদ ঢালাই দিবে, তার 2 দিন আগে ওই 2 ইঞ্জিনিয়ারের মধ্যে এক ইঞ্জিনিয়ার যে সামাদ, তার বাড়ি থেকে খবর আসে যে তার আম্মা খুবই অসুস্থ, তাকে এই মুহূর্তেই যেতে হবে যদি তার আম্মাকে দেখতে হয়, কি জীবিত অবস্থায় দেখতে হয়। তখন সে বাধ্য হয়ে তার বাড়িতে ফিরে যায়। আর এদিক দিয়ে সামাদ চলে যাওয়ার পরে, ইঞ্জিনিয়ার সামাদ চলে যাওয়ার পরে, যে ইঞ্জিনিয়ার ইয়াসিন যে ছিল, সে থেকে যায় এবং সে কাজ এগিয়ে নেয়। তো রাসেল ভাই আগামীকালকে ঢালাই, এমন সময় সে তার সব কাজ পরিপাটি ভাবে সবকিছু গোছানো আছে কিনা সব চেক করে রাতের আনুমানিক 1টার সময় তার রুমে সে ঘুমানোর জন্য চলে যায়, আর লেবাররা খাওয়া দাওয়া করে লেবারদের রুমে চলে যায়। তো রাসেল ভাই সবকিছুই ঠিকঠাক ছিল। তখন রাত আনুমানিক 3টা, এই 3টার দিকে হঠাৎ বিকট একটি চিৎকার এবং শব্দে লেবারদের সবার ঘুম ভেঙে যায়। তারা যখন ঘুম থেকে উঠে, তারা এই শব্দটি সেই ইঞ্জিনিয়ারের রুম, সেই ইয়াসিনের রুমের দিকে ছুটে যায়, যেহেতু শব্দটা ওইখান থেকে আসছিল। তো তারা ওই রুমে যেয়ে
যা দেখে তারা তাদের চোখকে সেটা বিশ্বাস করতে পারছিল না রাসেল ভাই, যে তারা যেটা দেখে সেটার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। তারা দেখে যে ওই ইঞ্জিনিয়ার ইয়াসিন নিচে পড়ে আছে, তার শরীর পুরা উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, তার শরীরে কোনো রকম কাপড় চোপড় নেই, তার নাক মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে এবং সে চোখ দুটো বড় বড় করে উপরের দিকে চেয়ে আছে, এবং গরু জবাই দিলে যেরকম ঘোঙানোর যে শব্দ আমরা সাধারণত যেটা দেখতে পাই, ওরকম ভয়ানক ঘোঙানোর শব্দ করছে এবং সে উপরের দিকেই চেয়ে আছে, মনে হচ্ছে যে উপরে কেউ তার দিকে তাকিয়ে আছে। তো লেবাররা এইটা দেখে তারা পুরো হতভম্ব হয়ে যায়, হতবাক হয়ে যায়, তারা কি করবে কিছু বুঝতে পারে না। কিন্তু এতগুলো লোক যে ওই ইঞ্জিনিয়ারের রুমে, ইঞ্জিনিয়ারের সামনে, ওর চোখ ওদের দিকে না, ওর চোখ সেই উপরের দিকেই চেয়ে আছে, যে উপর দিকে মনে হয় কিছু একটা তার দিকে তাকিয়ে আছে, এবং সে ঘঙ্গানোর সেই শব্দ করে যাচ্ছে আর রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় তারা সবাই মিলে সেই ইঞ্জিনিয়ারটাকে ধরে বাইরে নিয়ে আসে, সেই বিবস্ত্র অবস্থায় তাকে বাইরে নিয়ে আসে। বাইরে নিয়ে আসার পরে তার মাথায় পানি ঢালতে থাকে রাসেল ভাই, এবং 5 মিনিটের মধ্যে সেই ইঞ্জিনিয়ারটা মারা যায় রাসেল ভাই। এবং মারা যাওয়ার পরে যখন সকালবেলা আনুমানিক ফজরের আজান দিয়ে দেয়, সেই ব্যাপারটা সব দিকে ছড়িয়ে পড়ে, বিশেষ করে সেই গ্রামটার সব মানুষ একত্রিত হয়ে যায় এবং সবাই হতভম্ব হয়ে সেই লাশটাকে দেখে এবং সবার মধ্যে কানাঘুষা চলতে থাকে। তো ইতিমধ্যে রাসেল ভাই সেখানে স্পটে পুলিশ চলে আসে। তো পুলিশ আসার পরে এবং বিষয়টা জানতে চায় যে আসলে কি ব্যাপারটা, তখন সবাই মিলে এই ব্যাপারটা বলে, কিন্তু পুলিশ সেটা আমলে নিতে চায় না। তো এর মধ্যে সেই বাড়ির মালিক, সেই পুস্তুন ব্যবসায়ী, সেও চলে আসে এবং সে এই ব্যাপারটা বুঝতে পারে যে তাকে যে ওয়ার্নিং করা হয়েছিল, যে নিষেধ করা হয়েছিল, হয়তোবা তারই রেজাল্ট হতো বা এইটা, কিন্তু তারপরেও সে এটা বলতে চায় না। সে পুলিশকে বরং এটা বলে যে এটা মার্ডার কেস বলে ধামাচাপা দিতে চেষ্টা করে যে এটা মার্ডার কেস। তো পুলিশ সেই রিপোর্ট অনুযায়ী আর কি, মার্ডার কেসের রিপোর্ট অনুযায়ী তাকে নিয়ে যায় পোস্টমর্টম করার জন্য, মর্গে পাঠায়। তো রাসেল ভাই পোস্টমর্টম করার সময় যে ডুম এবং যে ডক্টররা উপস্থিত ছিলেন ওই লাশটাকে, ওই ইঞ্জিনিয়ারের লাশটাকে পোস্টমর্টম করার সময়, তাদের ভাষ্য অনুযায়ী তারা পুলিশকে যেভাবে বলে যে তারা তাদের কর্মজীবনে এরকম কখনো তারা দেখেনি, যে তারা দেখে যে ওই ইঞ্জিনিয়ারটার যে লিভার, যেটা কলিজা বলি আমরা, সে কলিজার 3 ভাগের 2 ভাগটা আর কি মিসিং, মানে কলিজার 3 ভাগের 2 ভাগ ছিল না এবং 1 ভাগ ছিল, এবং 1 ভাগও এমন একটা বাজে অবস্থায় ছিল যে মনে হচ্ছে যে কোনো একটা হিংস্র পশু অনেকদিন যাবৎ অভুক্ত ছিল, যে এই কলিজাটাকে এমন ভাবে খেয়ে নিয়েছে যে 2 ভাগ খেয়ে নিয়েছে আর 1 ভাগ যেটা ছিল অবশিষ্ট রেখে গেছে। তো রাসেল ভাই যে থেতলানো ছিল বা বড় বড় নখের যে আছর দিলে যেই অবস্থা হয় আর কি, যে খামছানো, এরকম একটা বাজে অবস্থায় ছিল, এবং তার অন্য পুরো বডিতে কোথাও কাটা ছিঁড়া ছিল না, অথচ সেই কলিজাটা সেটা মিসিং ছিল। এবং এই ঘটনাটা পুলিশ যখন ডাক্তার এবং ডুমদের কাছ থেকে শুনে, তখন তারা পুরো হতভম্ব হয়ে যায়, হতবাক হয়ে যায়, এবং তারা সেই ঘটনার স্পটে চলে যায় এবং যে তারা ইনকোয়ারি করতে থাকে যে আসলে বিষয়টা কি। তখনকার ওইখানকার যারা লেবার ছিল তারা এই প্যারানরমাল বিষয়গুলো তাদের সাথে যে এতদিন যাবত ঘটছে সেই ব্যাপারগুলো তারা সব খুলে বলে পুলিশদের কাছে। হ্যাঁ, পুলিশদের কাছে খুলে বলে বিষয়টা, এবং গ্রামের মানুষরাও সেম একই কথা বলে যে এরকম এরকম। তখন যে মালিক বাধ্য হয় যে তাকে যে স্বপ্নে যে ব্যাপারটা দেখানো হয়েছে সেটা, এবং এতদিন যাবত যে ব্যাপারগুলো একটার পর একটা চলে আসছে, সে ব্যাপারটা A to Z পুলিশকে তারা বলে, এবং পুলিশ সে ব্যাপারটা জেনে এটাকে, এই বাড়িটাকে, কাজটাকে একদম বন্ধ করে দেয়, বাড়িটাকে সিলগালা করে দেয়। এবং এই ব্যাপারটা সেই পুরো বালুচিস্তান প্রদেশে খুব ছড়িয়ে পড়ে, এবং এই ব্যাপারটা এখনো অনেক মানুষ জানে, এবং এটা খুবই আর কি জনবহুল একটা ঘটনা ঘটেছিল রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা। আপনি কি এটা জানেন যে ওই অঞ্চলে যেখানে সমস্যাটা বারবার হচ্ছিল বা এরকম সমস্যা, এর মেইন কারণটা কি আসলে? কেন ওখানে কেউ কোনো কিছু করতে দিচ্ছিল না বা কেন বাড়ি করতে দিচ্ছিল না? এই সম্পর্কে কোনো কিছু কি তিনি আপনাকে বলেছিলেন? না রাসেল ভাই, এই সম্পর্কে উনি আমাকে তেমন কিছু বলে নাই, বাট উনি বলেছিলেন যে ওই ব্যবসায়ী, মানে ওই বাড়ির মালিক, যে
ওই স্বপ্নে উনি যেটা দেখেছেন ওইটা হুম। একটা দিন ছিল, আচ্ছা। যেহেতু হ্যাঁ ওই আলখাল্লা পরা ছিল এবং খুব পয় পরিষ্কার, খুবই আর কি, দাড়িওয়ালা, লম্বা, মাথায় পাগড়ি বাঁধা, এরকম একটা লোক ছিল। তো ওইটা থেকে অনুমান আর কি অনুমান এটা করা যায় যে ওইখানে হয়তো একটা কোনো জিনের পরিবার বসবাস করতো রাসেল ভাই। এই জন্যই Okay. হয়তো তারা চাচ্ছিল না যে ওইখানে অন্য কেউ এসে বসতি স্থাপন করুক। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি, আপনি আরো বলতে চান? জি বলেন। যে এই এই ঘটনাটা যেই ভাই শেয়ার করছে, শাহনেওয়াজ ভাই, এবং উনি এই ঘটনাটা আমাকে বলছে যে শেয়ার করতে, কিন্তু যেন এই ব্যাপারটা সম্পর্কে যতটুকু ঘটেছে তাই ততটুকুই বলা হয়, যেন কিছু আর কি কম বেশ বাড়িয়ে না বলা হয়, তাতে নাকি কোনো রকম সমস্যা হতে পারে। আপনার সমস্যা হতে পারে। জি। ওকে ওকে, হ্যাঁ। থ্যাংক ইউ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আমি নাজিব আদমজীতে ক্লাস 9 এ পড়ছি, এসেছি মিরপুর শেওড়াপাড়া থেকে। জি। তো আমি ডাইরেক্ট আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমি আমার একটা আপুর কাছ থেকে কালেক্ট করেছি। আপুর আম্মু অর্থাৎ আন্টির মামার সাথে ঘটনাটা ঘটেছিল। ঘটনাটা অ্যাপ্রক্সিমেটলি 1940 থেকে 1950 মাঝামাঝি একটা সময়ে হয়েছে। ঘটনাটা একটা জমিদার বাড়িকে কেন্দ্র করে। জমিদার বাড়ির সামনে একটা মাঠ ছিল, মানে বিশাল বড় একটা মাঠ ছিল, যেখানে কিনা জমিদার বাড়ি জানেন আপনি হয়তো অনেক বড় হয়ে থাকে সাধারণত, সামনে সবকিছু মিলে জমিদার বাড়িটা। তো সামনে যে মাঠটা ছিল ওই মাঠটাতে মানে ওই এলাকার যে মানুষজন তারা তাদের গরু ছাগল এগুলো মানে চড়াতে ঘাস খাওয়াতে নিয়ে আসতো, সকালবেলা সন্ধ্যার দিকে নিয়ে যেত, সবকিছু স্বাভাবিকই ছিল। তো একদিন তারা তাদের গরুগুলাকে সে মাঠে ছেড়ে যায় ঘাস খাওয়ানোর জন্য, কেউ বেঁধে যায়। তো তারা যখন মানে রেগুলারলি মানে যেমন তারা নিয়ে যায়, সেরকম সন্ধ্যাবেলা তারা আসে গরুগুলাকে নিয়ে যেতে। তো তারা যখন গরুগুলাকে নিতে আসে, তারা এসে মানে অস্বাভাবিক একটা ঘটনা দেখে, সবগুলা গরু মরে পড়ে আছে। তো তারা তো জিনিসটা মানে তারা শকড হয়ে যায়, সবগুলা গরু একসাথে কিভাবে মরে যায়। তারা একটু কাছে যায় মানে গরুগুলাকে দেখতে, কাছে গিয়ে তো তারা আরো শকড। গরুগুলা মরেছে ঠিক আছে, বাট তাদের ঘাড়গুলা পুরো উল্টা দিয়ে ঘোরানো ছিল, প্রত্যেকটা গরুর ঘাড় উল্টা দিয়ে ঘোরানো, মনে হয় তাদেরকে কেউ ঘাড় মোটকে মেরেছে এরকম একটা। কিন্তু তাদের মাথায় তখনও প্যারানর্মাল কিছু মানে চিন্তা ভাবনা আসে নাই, কারণ যেহেতু তারা জমিদার বাড়ির মানে অংশ, তারা মনে করতে পারে যে সেই জমিদারের সাথে কিন্তু অনেক মানে এলাকার অনেকের অনেক শত্রুতা থাকতেই পারে, মানে তাদের মধ্যে হয়তো কেউ করেছে, বাট তারা জিনিসটা প্যারানর্মাল কোনো কিছু মনে করেনি। তো এভাবে চলতে থাকে। তো মাঝখানে কিছুদিন প্রবলেম হয় না, তারপরে কিছুদিন পরে আবার ঠিক সেম ঘটনা হয়। তারা সকালবেলা গরুগুলাকে রেখে যায়, সন্ধ্যাবেলা এসে দেখে ঠিক কয়েকদিনের আগের মতো গরুগুলা ঘাট ঠিক পিছনের দিকে ঘুরে, গরুগুলা স্ট্রেট সবগুলা গরু মরে পড়ে আছে। তার জিনিসটা এবার একটু উইয়ার্ড লাগে তাদের কাছে, বাট তবু তারা ঠিক আগে যেভাবে চিন্তা ভাবনা করেছিল এবারও ঠিক সেভাবে চিন্তা ভাবনা। কিন্তু এখন দেখা যায় জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে আসছে, মানে চলছে, যারা গরু রেখে যাচ্ছে সবার গরুই সন্ধ্যাবেলা এসে থেকে ঘাড় পিছনে দিয়ে একদম পুরো ঘাড় উল্টা দিয়ে ঘোরানো, গরুগুলা মরে পড়ে আছে। তারা এবার জিনিসটা মানে সিরিয়াসলি নেয়। তারা মনে করে না এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, প্রতিদিন এতগুলা গরুকে ঘাড় পিছনে দিয়ে ঘুরিয়ে মারা মানে কোনোভাবে পসিবল না। তো তারা এবার মানে যেহেতু জমিদার মানুষ, তারা অনেকের চেনা জানা আছে, একটা হুজুরের শরণাপন্ন হয়। হুজুরকে সবকিছু খুলে বলা হয়। তো হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখছি জিনিসটা। তো একদিন হুজুরকে মানে হুজুরের প্রসিজার করার জন্য যেসব ইনস্ট্রুমেন্ট দরকার সব নিয়ে হুজুর আসে। হুজুর আসে ঠিকই, বাট হুজুর যখন সেই জমিদার বাড়ির সীমানাটা ক্রস করে, হুজুর মানে সীমানাটা ক্রস করে হুজুর দাঁড়িয়ে যায়। হুজুর দাঁড়িয়ে ওইখানে বলে দেন না এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমার পক্ষে কোনোভাবেই পসিবল না, জিনিসটা প্রচুর হার্মফুল, আমি এটা কিচ্ছু করতে পারবো না, আমি আপনাদেরকে জাস্ট একটা হেল্প করতে পারি, আমি আপনাদেরকে আরেকটা হুজুরের নাম বলতে পারি, আপনারা চাইলে ওনার কাছ থেকে সাহায্য চেয়ে দেখতে পারেন। পরে যেহেতু উনি ফেল্ড, তো ওনারা ওই যে হুজুরের নাম বলা হয়েছে মানে তার শরণাপন্ন হন, মানে বলে যে আমরা এই হুজুরের রেফারেন্স নিয়ে আপনার কাছে এসেছি। ঘটনাটা খুলে বলে, আর আগের হুজুরের যে কাহিনী সেটাও বলে যে হুজুর যেভাবে না করেছে, বাট এই হুজুর বললো উনি ট্রাই করে দেখতে পারে জিনিসটা। তারপরে এই হুজুর আসার পর উনি যখন জমিদার বাড়িতে ঢুকলো, উনি তখন ওই জমিদার বাড়ির মানুষজনকে বললো আচ্ছা আপনারা এখানে থাকেন, আপনারা মানে কেউ বাড়ির দিকে আসবেন না, আমি একটু বাড়িটা নিজে ঘুরে দেখতে চাই। তো উনি গেল, পুরো বাড়িটা ঘুরে দেখলো, বাড়ি মাঠটার আশেপাশে সবকিছু ঘুরে দেখলো, মানে অনেকটা ইনভেস্টিগেট টাইপের করে দেখলো। এসে তারপর উনি একটা কথা বললো যে আমি জিনিসটা তাড়ানোর মানে জিনিসটা যেটা আছে সেটা আমি সলভ করার চেষ্টা করতে পারি, বাট আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনাদের ফুল ফ্যামিলি সহ এই জমিদার বাড়ি মানে যেটা এরিয়াটা ওই এরিয়ার বাইরে কোথাও গিয়ে শিফট করতে হবে কিছুদিনের জন্য, কারণ জিনিসটা এত হার্মফুল, আমি যদি এটা সলভ করতে চাই আপনাদের প্রচুর মানে মারাত্মক কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো আপনাদের মানে আমি সাজেস্ট করবো যে আপনারা এই জায়গাটা ছেড়ে চলে যান। পরে আচ্ছা হুজুরের কথা মানা হলো। তো তারা ওই জমিদার বাড়িটা ছেড়ে আরেকটা জায়গায় গিয়ে উঠলো কিছুদিনের জন্য ওদের এক আত্মীয় বাসায়। তো তার পরের দিন সকালবেলা তারা দেখতে পেল তাদের বাড়ির সামনে ওই হুজুর সেন্সলেস অবস্থায় পড়ে আছে, যে হুজুরকে তারা নিয়ে এসেছিল সলভের জন্য। এন্ড হুজুরের অবস্থা প্রচুর খারাপ, মানে হুজুরের লাইক মানে অনেক মারধর করা হলে যেরকম একটা অবস্থা হয় মানুষের সেরকম। তো হুজুরের সেন্স ফিরানো হয়। হুজুরের সেন্স ফিরানোর পর হুজুর একটা কথা বলে, হ্যাঁ এটা আমি সলভ করতে পেরেছি, বাট আই এম নট শিওর যে এটা কি আবার ব্যাক হবে কিনা, বাট আমি টেম্পোরারি এটা সলিউশন দিয়ে দিয়েছি। পরে হুজুরকে নেওয়া হলো, হুজুরকে রেস্ট নিতে দেওয়া হলো। তারপর হুজুরকে জিজ্ঞেস করলো আচ্ছা তাহলে আপনার এই অবস্থা কেন? পরে হুজুর তার কাহিনীটা খুলে বললো আমি হুজুরের ভাষ্য মতে উনি রাত মানে ওনার যে টাইমে ওনার মানে জিনিসটা করার কথা
উনি সেই টাইমে নিজেকে আগে সিকিউর করে নিলেন, একটা মানে সেফ একটা প্লেসে গেলেন, উনি ওনার প্রসিজার মতো নিজেকে সিকিউর করে নিলেন, তারপর ওনার কাজ শুরু করলেন। যেহেতু উনি চোখ বন্ধ ছিল, উনি মানে সামনে কিছু দেখতে পাচ্ছিল না, বাট উনি ওনার কাজ করছিল। কিছুক্ষণ পর হুজুর মানে খেয়াল করলো ওনার কাছে মনে হচ্ছে যে উনি কোন একটা ফ্ল্যাট একটা সার্ফেসে শুয়ে আছেন, কোন প্লেন একটা, আর ওনার বুকের উপর প্রচুর প্রেসার অনুভব হচ্ছে, মানে কেউ চাপ দিয়ে বসে থাকলে যেরকম ওরকম লাগে। তো হুজুর চোখ মেলে তাকালো, হুজুর যে মানে চোখ মেলে তাকানোর পর তিনি ফার্স্টে দেখতে পেলো তিনি ঠিক ওই মাঠটাতে শুয়ে আছে যে মাঠটাতে কিনা গরুগুলাকে বেঁধে যাওয়া হতো, and এসে দেখা যেত গরুগুলার মাথা পিছনে দিকে ঘুরিয়ে মানে গরুগুলা মরা। তিনি ঠিক ওই মাঠটাতে শুয়ে আছেন, এন্ড তিনি যখন তার স্ট্রেট তাকালো মানে আকাশের দিকে, মানে ওনার বুকের উপরে যে কি হচ্ছে ওটা দেখার জন্য, তিনি লিটারালি শকড। মানে উনি যেটা দেখলেন সেটা যদি কোনো সফট হার্টেড মানুষ দেখতো মানে হয়তো খুব মারাত্মক কিছু একটা হয়ে যেতে পারতো। উনি দেখলেন ঠিক ওনার বুকের উপর মানে 1940 থেকে 1950 ওই এরিয়া, ওই টাইমটাতে মানুষ বিয়ের সময়, মেয়েরা বিয়ের সময় যেসব ড্রেস আপ থাকতো মানে শাড়িটারি মানে ওরকম, একটা মহিলা লাল শাড়ি পরা মানে ওরকম গেট আপ, বিয়ের গেট আপ, এন্ড মজার বিষয় হলো মাথার 3 ভাগের 1 ভাগ ভর্তি ওনার সিঁদুর, মানে একদম মোটা করে সিঁদুর টানা, ঠিক ওনার বুকের উপর বসে আছে হাঁটু ভাঁজ করে, এন্ড ওনার দিকে তাকিয়ে আছে। আর মানে ফেসের অবস্থা যখন পুরো ফেসটা বিভৎস, এন্ড জিহ্বাটা অলমোস্ট বুক পর্যন্ত নেমে এসেছে ঝুলে, ওনার দিকে তাকিয়ে আছে। কিন্তু এরপরে কি হয়েছে হুজুর তার বলেনি, কারণ হুজুর সাধারণত তার প্রসিডিউর গুলো কাউকে শেয়ার করে না। হুজুর এ পর্যন্ত বললো যে হ্যাঁ আমি সামো এটা সলভ করতে পেরেছি। তো সবাই মনে করলো কাহিনীটা এখানে শেষ, বাট ইট ওয়াজ দ্য স্টার্টিং। হুজুর চলে গেল, সবাই ঠিক মতো চলছিল। তো ওদের যে জমিদার বাড়িটা তার পিছনে একটা বাঁশবাগান ছিল, যেখান থেকে মানুষ তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের জন্য বাঁশ টাশ কেটে নিয়ে এসে তাদের কাজে লাগাতো আর কি। তো কিছুদিন পরে দেখা গেল মানে হুজুরের কথাটা সবাই ভুলে গেছিল যে এটা কিন্তু আবার ব্যাক করতে পারে। হুজুর মানে মনে করেছে যে তো কিছু হচ্ছে না, ইটস ডান। তো তারা তাদের মতোই লাইফ লিড করছিল। কিছুদিন পরে খেয়াল করা গেল একজন ওই বাঁশবাগানের বাঁশ কাটতে গেল, কিন্তু সে আর আসলো না, ফিরে আসলো না। তার ফ্যামিলিতে তাদের ওখানে টেনশন শুরু হয়ে যায় যে কি হলো, এখনো আসছে না। তাকে খোঁজ করতে আরো 2 জন পাঠানো হলো, বাট তারাও আর আসছে না। এমনি করে তাদেরকে খোঁজ করতে আরো কিছু মানুষ পাঠানো হলো, তারাও ফেরত আসছে না। মানে একটা পর্যায়ে কয়েকজনকে পাঠানো, কেউই মানে ওই বাঁশবাগান থেকে আর ফেরত আসছে না। সবাই মানে একটা ভয় পড়ে গেল যে মানে এখন আর কেউ যেতে যাচ্ছে না। কিন্তু তারপর দিন সকালবেলা দেখা গেল তাদের লাশগুলো একদম স্ট্রেট বাঁশবাগানের সামনে রাখা, মানে যতজন গিয়েছিল বাঁশবাগানে সবার লাশ স্ট্রেট রাখা। বাট মানুষ জিনিসটা তখন মানে তখনও তারা ক্যাচ করতে পারেনি হুজুরের কথাটা, তবুও তারা বাঁশ কাটতে যাচ্ছে। বাট বাঁশ কাটতে যেই বাঁশবাগানের ভিতর ঢুকছে সে আর আসছেই না। পরে জিনিসটা খেয়াল করা হলো হ্যাঁ আসলে হুজুর তো বলেছিল যে এটা কিন্তু আবার ব্যাক করতে পারে, যেহেতু এই সাইডটা ঠিক হয়ে গেছে এই কারণে মানে জিনিসটা আবার ওই জায়গাটা হার্ম করছে। এরকম করে অনেক মানুষ মারা যায়। পরে একটা টাইমে কেউ আর ওই বাঁশবাগানে যেতে চায় না বাঁশ কাটতে। পরে ওই হুজুরকে আবার আনা হয়েছিল, বাট এটা আর কোনো হুজুর সলভ দিতে পারেনি, হুজুর আর সলভ করতে পারে নাই। ওই বাঁশবাগানটাকে রেস্ট্রিক্টেড করা হয়েছে, ওই মানে ওই বাঁশবাগানের সামনে দিয়ে ইভেন কেউ যেত না। পরে মানে তারপরে আমি আর সেরকম কিছু জানতে পারিনি, বাট যতটুকু জানি যে সময় যেতে যেতে ওই জায়গাটা সামো ক্লিন করে ফেলা হয়েছে, ওই জমিতে বাড়িটাও নেই আর বাঁশবাগানটাও নেই। সো এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। চলুন শুনে আসি ঘটনাটি। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইসমান সুমন আজান মোহাম্মদপুর থেকে এসেছি। জি, আপনার প্রথম ঘটনাটি সবাই অলরেডি অনেক প্রশংসা করেছে, আশা করছি দ্বিতীয় ঘটনাটিও সবার ভালো লাগবে। জি রাসেল ভাই, আমি এখন আমার দ্বিতীয় যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি রাসেল ভাই এখন থেকে আরো 80 থেকে 90 বছর আগের ঘটনা। আচ্ছা, সেটি হচ্ছে বাংলাদেশের বেনাপোল সীমান্তবর্তী কোনো একটি গ্রামে। সেই ঘটনাটি হচ্ছে একটি হিন্দু মেয়েকে কেন্দ্র করে। তো আমি চলে যাই রাসেল ভাই আমার মূল ঘটনায়। তো ঘটনাটি ঘটে এখন থেকে আরো 80-90 বছর আগে। তখন সদ্য বিবাহিত একটি মেয়ে, হিন্দু পরিবারের একটি মেয়ে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। বিয়ের কিছুদিন পরেই তার বাবা বাড়িতে বেড়াতে যায়। তো তার বাবার বাড়ি থেকে সে কয়েকদিন থেকে যখন তার স্বামীর বাড়িতে আসবে, তো এমন টাইমে তার মা, তার ফ্যামিলির মানুষ তার স্বামীর জন্য কিছু মাছ, বড় বড় মাছ ভেজে তার সাথে করে দিয়ে দেয়, যে তার স্বামীকে বাসায় নিয়ে সেগুলো খাওয়ানোর জন্য। তো রাসেল ভাই একটু বলে রাখি, তো ওই মেয়েটি আর কি সদ্য বিবাহিত ওই নববধূটি তার ভাইয়ের সাথে যখন রওনা দেয় সেটা দুপুরের পরে। তো তখন যেহেতু রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো ছিল না, এবং সেই মেয়েটির বাবা বাড়ি থেকে তার স্বামীর বাড়ির রাস্তার দূরত্বটা ছিল 10 থেকে 12 কিলোমিটার আনুমানিক। তো রাসেল ভাই এই পথটা একটু হরর ছিল। হরর বলতে আপনার এই পথটার মধ্যে দিয়ে কয়েকটা জিনিস অতিক্রম করতে হয়। মূলত রাতে কেউ একা এই রাস্তা দিয়ে
চলাচল করে না, একটু হন্টেড প্লেস ছিল। তো যাই হোক, তো এই রাস্তার মধ্যে রাসেল ভাই পুরানো একটি শ্মশান পড়ে এবং একটি পরিত্যক্ত জমিদার বাড়ি পড়ে, এবং কিছু দূর চলে আসলে ঝোপঝাপ পেরিয়ে একটা পচা ডোবা এবং একটি কবরস্থান পড়ে। এই টোটাল এই জিনিসগুলোকে অতিক্রম করে কিন্তু ওই মেয়েটাকে তার শ্বশুর বাড়িতে আসতে হবে, মানে স্বামীর বাড়িতে আসতে হবে। তো তারা আর কি ভাই বোন দুইজন, মানে ওই মেয়েটি এবং মেয়েটির ভাই, ওরা দুইজন মিলে তাদের বাড়ি থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রওনা দেয়। তো তারা কথা বলতে বলতে রাসেল ভাই অর্ধেকটা পথ চলে আসে। তো তারা যখন ওই শ্মশানটা পার করে জমিদার বাড়ির কাছাকাছি কয়েক গছের মধ্যে যাবে, তো এর মধ্যে রাসেল ভাই মেয়েটা যখন সেই মাছের যে হাড়িটা ছিল পলিথিন দিয়ে মুখটা বাঁধা, একটা রশি দিয়ে হাতের মধ্যে মেয়েটার হাতে ছিল, তো মেয়েটা যখন আসতেছে যাওয়ার পথে জমিদার বাড়ির কাছাকাছি চলে আসছে, তখন যে সে একটু অন্যরকম একটু অনুভব ফিল করে। দেখা যায় কি মেয়েটা একটু হঠাৎ করে একটু গরম বাতাস মেয়ের গায়ে লাগে। তো মেয়ে ওটা ওরকম ভাবে নেয় না, তারা দুই ভাই বোন কথা বলতে বলতে চলে আসে। তো যখন তারা ঠিক ওই পচা ডোবাটির পাশাপাশি একদম কাছাকাছি চলে আসে, মেয়েটিকে এমন জোরে কি যেন একটা ধাক্কা মারে, অদৃশ্য কি যেন একটা ধাক্কা মারে, মেয়েটি সেই মাছের হাঁড়িটি নিয়ে সেই পচা ডোবার মধ্যে পড়ে যায়। তো পচা ডোবার মধ্যে যখন সে পড়ে যায় রাসেল ভাই, তখন তার ভাই সেই মেয়েটিকে ওই ডোবা থেকে উঠায়, মাছের হাঁড়িটি সহ তাকে উঠায়। উঠানোর পরে তার পুরো কাপড় চোপড় যেহেতু ভিজে ছিল, তো আমরা জানি যে হিন্দুদের পরিবার একটু রক্ষণশীল পরিবার হয়ে থাকে, আর যেহেতু ওরা ব্রাহ্মণ ছিল এবং খুবই সেন্সিটিভ ফ্যামিলি ছিল, যে এই ভিজা কাপড়ে যদি তার শ্বশুর বাড়িতে মানে তার স্বামীর বাড়িতে যায় তখন নানা রকম প্রশ্ন উঠতে পারে। তো মেয়েটা তার ব্যাগের মধ্যে যে কাপড় চোপড় ছিল ওইখান থেকে আরেকটা কাপড় নিয়ে সে ওই ডোবাটার পাশে একটা ঝোপের মধ্যে যে তার কাপড় চোপড় চেঞ্জ করলো রাসেল ভাই। তো কাপড় চোপড় চেঞ্জ করে সেই ভিজা কাপড়টার সাথে করে নিয়ে আসে না, সেই ভিজা কাপড়টা ওইখানেই রেখে চলে আসে। যেহেতু ভিজা কাপড় যদি নিয়ে আসে তো আরো কথা হতে পারে, তো এক কথা থেকে দুই কথা হবে, তখন তার অশান্তি হতে পারে, এরকম চিন্তা ভাবনা করে সে ভিজা কাপড়টা আর আনে না, তখন সে কাপড় চেঞ্জ করে সে বাড়িতে চলে আসে। তো রাসেল ভাই এই পর্যন্ত সবই স্বাভাবিক ছিল। তো দুই একদিন যাওয়ার পরে মেয়েটার মধ্যে হঠাৎ কিছু চেঞ্জ লক্ষণ করা যায়, তার কিছু পরিবর্তন লক্ষণ করা যায়। তার মধ্যে প্রধান যে সমস্যাটা ছিল, সে মেয়ে আমিষ খাওয়ার প্রতি, মানে মাছ মাংস খাওয়ার প্রতি আগ্রহটা প্রচুর বেড়ে যায়। এবং আমরা সাধারণত জেনে থাকি হিন্দুরা এমনিতেই নিরামিষ ভোজী বেশি হয়ে থাকেন, তারা সপ্তাহে একদিন বা 2 দিন কি মাছ মাংস খেয়ে থাকেন সাধারণত। আর তখনকার আমলে মানুষ হয়তো বা মাছ মাংস অতটা বেশি খেতেও না, কারণ আর্থিক একটা ব্যাপার ছিল। তো যাই হোক, তো ওই মেয়েটা পরিবার যেদিনই মাছ মাংস রান্না করতো এবং ফ্যামিলি সবার জন্য রান্না করতো, সেই মেয়েটা একাই রান্নার পরপরই সেই মেয়েটা একাই সব মাছ বলি বা মাংস বলি, টোটাল কথা হচ্ছে এই ব্যাপার যতগুলো রান্না করে ফেলতো এই সবগুলোই সে মেয়ে একাই খেয়ে নিত। তো একা খাওয়ার পর এবং তার অস্বাভাবিক খাবার আমরা যেটা আগ্রহ বলি এটা বেড়ে যায়। সেটা শুধু মাছ মাংসের ক্ষেত্রেই আসলে ভাই, অন্য কিছুর ক্ষেত্রে না। ভাত তেমন খেত না, বা রুটি মুটি বা অন্য সবজি টবজি তেমন খেত না, শুধু তার আগ্রহ কেন্দ্রবিন্দু ছিল এই মাছ মাংস। তো তার ফ্যামিলি এটা নিয়ে অনেক কানাঘোষা হয় এবং তার স্বামীকে কমপ্লেন দেয়, এবং তারা অনেক রকম বোঝায় যে যেন সবার কথা চিন্তা করে সে খাবারটা খায়। আর যেহেতু নববধূ ছিল তাকে ওরকম ভাবে স্ট্রিক্টলি কিছু বলতেও পারতো না। তো যাই হোক, তো তারপরেও যখন দেখলো যে না, মেয়েটির তার খাওয়ার আগ্রহতা বা প্রবণতা কমাচ্ছে না, যে সে এরকম কারোর কথা চিন্তা করছে না, সে একাই সব খেয়ে নিচ্ছে, তখন তারা চিন্তা করলো কি যে ঠিক আছে, মাছ মাংস রান্নাই বন্ধ করে দাও। তখন তারা ফ্যামিলিতে মাছ মাংস রান্না বন্ধ করে দিছে এবং তারা নিরামিষ খাওয়া ধরলো। কিন্তু এই নিরামিষ রান্নার পর থেকে মেয়ে কিন্তু টোটালি খাবার অফ করে দিছে, সে ভাতও খায় না আর কিছুই খায় না, টোটাল কথা হচ্ছে সে একদম না খেয়ে আছে। তো রাসেল ভাই এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই মেয়ের মধ্যে যতগুলো সিমটম বা যতগুলো লক্ষণ দেখা যেত সবগুলোই কিন্তু দেখা মিলতো হচ্ছে মাগরিবের নামাজের পরপর। মাগরিবের নামাজের পরপর থেকে ধরে সে রাত 3টা কি 4টা পর্যন্ত এই যে পিরিয়ডটা বা এই সময়টার মধ্যেই মেয়েটার লক্ষণগুলো আর কি দেখা যেত। তো যাই হোক, তো এর মধ্যে যেহেতু ফ্যামিলিতে কেউ বাসার মধ্যে মাছ মাংস রান্না হচ্ছে না, মেয়েও না খেয়ে আছে, তো 2 দিন পরে অন্য একটা সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে কি, তাদের যে পালিত হাঁস মুরগি, তারা যে হাঁস মুরগি পালতো, তো তাদের যে খোয়ারে হাঁস মুরগি রাখা হতো, তো প্রত্যেক দিন রাতে একটা করে
হাঁস বা মুরগি মিসিং হতো আর কি। প্রতিদিন আর কি গনে গনে যদি খোয়ারের মধ্যে রেখে যেত বা বাড়ির যারা গৃহিণী বা কর্তা ছিল তারা রাখতো, পরের দিন সকালবেলা যখন তারা খোয়ারটা খুলতো তো একটা শর্ট ছিল, মানে একটা কম ছিল, একটা পাওয়া যেত না। তো এই সমস্যাগুলো যখন দেখা দেয় তখন তারা হয়তো ভাবছে বা কোনো শিয়াল বা বনবিড়াল বা বাগদাস টাইপের কিছু আছে, এগুলো হয়তো বা সেগুলোকে নিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই সেগুলো নিয়ে যাওয়ারও কিন্তু ওইটা তো নিয়ে যাওয়ার কোনো রকমই সম্ভব ছিল না। কারণ কি, সেটা ছিটকারি সিস্টেম ছিল, সেটা হাত দিয়ে খুলতে হতো, একটা মানুষই সেটা খুলতে পারতো, কিন্তু একটা পশু পক্ষে সেটা বা একটা জীবজন্তুর পক্ষে সেটা খোলা কোনো রকমই সম্ভব ছিল না। তো যদিও এই ব্যাপারটা তাদের মাথায় তখন কোনো কাজ করেনি, তারা ভাবছে হয়তো শিয়াল বা বাগদাস বা এরকম কিছু জন্তু জানোয়ার সেগুলো নিয়ে যায়। তো এরকম করতে করতে রাসেল ভাই একটা পর্যায়ে পুরো খোয়ারটা খালি হয়ে যায়, তাদের একটা হাঁস মুরগি ইভেন যে তাদের চালাতে কবুতর ছিল কবুতর গুলো পর্যন্ত ভ্যানিশ হয়ে যায়। কিন্তু কে নিচ্ছে কি নিচ্ছে এগুলো তারা কোনো রকম খুঁজে পায় না। তো তাদের ওই বাড়িতে আরো 3টা পরিবার ছিল। তো যখন তাদের সব শেষ হয়ে যায়, মানে এই হাঁস মুরগি কবুতর গুলো শেষ হয়ে যায়, তখন তাদের প্রতিবেশীদের এগুলো আস্তে আস্তে একটা করে কমতে থাকে রাসেল ভাই। তো এর মধ্যে তারা সবাই মিলে, বাড়ির যারা কর্তা বা পুরুষ মানুষ আছে তারা মিলে একটা ডিসিশন নিল যে আমরা পাহারা দেব, যে নিচ্ছে তো কে নিচ্ছে, এগুলো কোথায় নিচ্ছে বা কেউ কি চোরে নিয়ে যাচ্ছে কি, তখন যে তারা পাহারা বসালো। কিন্তু রাসেল ভাই অদ্ভুত ব্যাপার, এই পাহারার মধ্যে তারা এমন কোনো পশু বা জীবজন্তু দেখেনি বা এরকম কোনো চোরও দেখেনি যে এইটা নিয়ে যেতে পারে। তো যাই হোক, তারা এর কোনো হদিস খুঁজে পায় না, যে তারা সবাই এটাকে একটা দুর্ঘটনা ভেবে, এটাকে আর কি নিয়তি ভেবে এটা তারা এই জিনিসটাকে আর পাহারা দেয় না। তো রাসেল ভাই এর মধ্যে তাদের বাড়িতে একটা মেয়ের একটা আর কি পাশের বাসার একটা মেয়ে, তাদের বাড়িতে যে 2-3টা পরিবার আছে, এক পরিবারের একটা মেয়ের একটা নব শিশু জন্ম হয়, ছেলে শিশু জন্ম হয়। তো ছেলে শিশুটি জন্ম হওয়ার 3 দিন পর, তো আমরা জানি যে ছেলে বাচ্চারা যখন হয় তখন বাচ্চারা আতুল ঘরে থাকে। তো ওই আতুল ঘরে রাখা অবস্থায় তার মা গরম পানি বা যে কোনো একটা জিনিস আনার জন্য সে পাক ঘরে যায়, বাচ্চাটা কি একা রেখে, বাচ্চাটা আতুল ঘরে যখন রেখে সে পাশের ঘরে যায়। কিন্তু রাসেল ভাই মিনিট 2-3-এর মধ্যে সে যখন আবার ফিরে আসে তখন কিন্তু তার সে বাচ্চাটাকে আর সেখানে খুঁজে পাওয়া যায় না। তখন ওই মহিলা চেঁচামেচি করতে থাকে এবং কান্নাকাটি করতে থাকে এবং পুরো বাড়ির মানুষ এক হয়ে যায়, কিন্তু তার বাচ্চাকে আর খুঁজে পায় না। তখন সবাই মিলে লাঠি সোটা দা কুড়াল সব নিয়ে এই তুল মোচড় শুরু করে দেয়, যে তারা তখন ভেবে নেয় যে কোনো হিংস্র জন্তু সে বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে। তখন রাসেল ভাই তারা সব দিকে খুঁজে যখন আবার ফিরে আসে তখন দেখে যে না, আসলে কোথাও তো কিছু পাই না বা এরকম বাচ্চাও কান্না শোনা যাচ্ছে না। তো কি অদ্ভুত ব্যাপার, তারা সব কান্নাকাটি করে। তখন তাদের মাথায় হঠাৎ একটা ইয়ে আসে যে আমাদের বাড়ির পিছনে যে একটা বাঁশঝাড়ের পাশে একটা পরিত্যক্ত গোয়াল ঘর আছে, একটু ওদিকটা তো যাওয়া আর কি দেখা হয়নি, আসলে ওদিকটা তো একটু খুঁজে দেখা দরকার। তখন বাড়ির যে পুরুষ লোকরা আছে তারা সবাই মিলে সেই গোয়াল ঘরের দিকে গেল। কিন্তু রাসেল ভাই গোয়াল ঘরে যখন তারা ঢুকলো, তারা যা দেখলো তার জন্য তারা মোটেই রেডি ছিল না, তৈরি ছিল না। তারা তো দেখে পুরো হতভম্ব হয়ে গেল। তারা দেখে যে ওই যে নববধূ, ওই মেয়েটা সেই গোয়াল ঘরে বসা এবং সে কুকুরের আসনে বসা, মানে একটা কুকুর যখন পা ভাঁজ করে যেভাবে বসে ওইভাবে বসা এবং তার চুলগুলো, মাথার সব চুলগুলো ছাড়া, এবং সে ওই বাচ্চাটাকে কামড়ে কামড়ে খাচ্ছে, একদম খুবই অদ্ভুত ভাবে খাচ্ছে। তখন তারা যখন ওই রুমের মধ্যে ঢুকে এবং ওই মেয়েটা ওই লোকদের দিকে তাকায় এবং তাকানোর পরে তারা দেখতে পায় যে মেয়েটির চোখ পুরো লাল হয়ে আছে এবং মেয়েটি হিংস্র একটি শব্দ করছে। তখন তারা ওই অবস্থা দেখে ওই বাড়ির যা পুরুষ লোকরা ছিল তারা সাথে সাথে মেয়েটিকে ওই স্পটেই পিটিয়ে মেরে ফেলে রাসেল ভাই। তো যখন মেয়েটিকে পুরো মেরে ফেলে, পিটিয়ে যখন মেরে ফেলে, তখন ওই এলাকার মানুষজন সব এক হয়ে যায় এবং ওই গ্রামের যারা গণ্যমান্য ছিল বা যারা গ্রাম প্রধান ছিল বা সমাজ প্রধান ছিল তারা একটা ডিসিশন নেয় যে এই মেয়েকে কোনো রকমই এই গ্রামে দাহ করা যাবে না, মানে একে কোনো রকম সৎকার করা যাবে না। যদি সৎকার করতে হয় তাহলে এই গ্রাম থেকে অন্য কোথাও নিয়ে যে সৎকার করতে হবে, যেহেতু এর সাথে অশরীরী আত্মা ছিল। তো ওই মেয়েটি কে যেহেতু আর কি মেরে ফেলা হয়, মেরে ফেলার পরে এখন তো এটিকে আপনার সৎকার করা লাগবেই। তো এই জন্য তারা করলো কি, একটু ওই যে 3টা গ্রাম পরে
জানতে পারে যে একটা পুরান শ্মশান আছে এবং ওইখানে যে পাশে যে কালী মন্দির আছে, ওই কালী মন্দির যে প্রধান পুরোহিত উনি খুবই আধ্যাত্মিক একজন পুরোহিত এবং উনি পারবেন এই মেয়েটাকে দাহ করতে এবং যত রকম ফর্মালিটিস আছে সব উনি পূরণ করতে পারবেন। তখন যে তার কাছে যাওয়া হয় এবং যাওয়ার পরে তাকে কি ওই ডেড বডিটা, ওই লাশটাকে নিয়ে যাওয়া হয় এবং তার কাছে সব ঘটনাটি খুলে বলে রাসেল ভাই। তো খুলে বলার পরে সে ওই মেয়েটির যে হাজবেন্ড, স্বামী, সবকিছু ব্যবস্থা করে দিয়ে তারা ওই ডেড বডিটাকে বা ওই মেয়ের লাশটাকে দিয়ে তারা চলে আসে। তারা আর ওইখানে মোটেও থাকতে চায় না এবং কেউই থাকতে চায় না। তখন ওই যে পুরোহিত আছেন, ওই শ্মশানের যে পুরোহিত, প্রধান পুরোহিত, ওই পুরোহিত বলে যে ঠিক আছে আপনারা চলে যান, আমরা একে অন্তিম ক্রিয়া করে দেব বা এর যা যা দরকার সব আমরা করে দেব। তখন যে তারা চলে আসে, তো ওই শ্মশানের যে প্রধান পুরোহিত এবং ওনার যে সহকারী পুরোহিত ছিল, ওই সহকারী পুরোহিত মিলে যত রকম ক্রিয়াকলাপ আছে বা যত ধরনের ফর্মালিটিস করা দরকার একটা মানুষকে পড়ার জন্য, তো সেজন্য তাড়াতাড়ি ওরা সেই ব্যবস্থা করে। তো রাসেল ভাই এর মধ্যে ওই যে পুরোহিতের যে সহকারী পুরোহিত ছিল সে আর কি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তো হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে নিয়ে আর কি তাকে বলা হয় যে তুমি বাড়ি চলে যাও, একে আমি নিজেই একাই আর কি দাহ করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। তখন যে সে প্রধান পুরোহিত ওই মেয়েটিকে ওই কাঠের মধ্যে রেখে, মানে শোয়ার আসনে যখন মেয়েটাকে অগ্নিদাহ করা হবে ওরকম পজিশনে রেখে সে একটি বিশেষ পূজা করতে বসে, যে পূজাটা করলে যে সে তার সাথে যে অশরীরী আত্মা ছিল যেন পরে কোনো রকমই কোনো সমস্যা না হয়, এজন্য সেটা বিশেষ পূজা করতে বসে। এবং পূজা যখন শুরু করে তখনই উনি কিছু কিছু অদ্ভুত লক্ষণ দেখতে পারে, যে তার পূজাটা কমপ্লিট করার জন্য যত রকম আর কি ক্রিয়াকলাপ করা লাগে তার সব একটার ভুল হচ্ছে, একটার পর একটা ভুল হচ্ছে, তারপরে সে কন্টিনিউ এটা করতে থাকে। তো যখন তার পূজাটা অর্ধেক প্রায় শেষ, তখন ওই শ্মশানের পাশেই একটা বড় বট গাছ ছিল এবং ওই বট গাছের নিচে বসে একটা বিকট কান্নার শব্দ পাওয়া যায়, যে উনি জোরে জোরে একজন লোক কান্না করতেছে। তখন পণ্ডিতের কানে আসে, ওই পুরোহিতের কানে আসে যে কেউ একজন কান্না করতেছে। তখন যে উনি জোরে জোরে বলে ওইখানে কে, কোনো শব্দ হয় না। দ্বিতীয়বার বলে ওইখানে কে, কোনো শব্দ হয় না। তৃতীয়বার জোরে বলে ওইখানে কে কান্না করে। তখন যে ওই লোকটা, মানে ওই অশরীরী আত্মা বলি বা যাই বলি, ওইটা আর কি বলছে যে আমি আর ওই মেয়েটা আর কি ওই লাশটা হচ্ছে আমার মেয়ে, তো আপনি আমার ওই লাশটাকে, আমার মেয়েটাকে আমার কাছে বুঝিয়ে দিয়ে দেন, আমি লাশটাকে নিয়ে যাই, ওর মা লাশটাকে দেখার জন্য কান্নাকাটি করছে। তখন সেই পণ্ডিত বলে যে আপনাকে দিয়ে দেব, তো আপনি আসেন, আর এত রাতে আপনাকে লাশ দিব, আপনি নিবেন কিভাবে? রাস্তায় কত রকম জীবজন্তু, কত রকম বিপদ আপদ আছে, আপনি এখন নিতে পারবেন না। আপনি সকালবেলা পর্যন্ত অপেক্ষা করেন, যদি নিতেই হয় সকালবেলায় নিয়ে যান, আর না হলে এখানেই আপনি যেহেতু আসছেন আপনার বাবা, মুখে আগুন দিয়ে আপনি লাশটাকে পুড়িয়ে দেন। তখন যে আপনার ওই লাশটাকে পুরাণের যখন আহ্বান জানানো হয় তখন ওই লোকটা আর আসে না। ওই লোকটা ওইখানে বসে একটা পর্যায়ে বিরক্ত অবস্থায় সে বলে যে আপনাকে বলছি লাশ দিয়ে দেওয়ার জন্য, আপনি দিয়ে দেন, নাহলে আপনার ক্ষতি হবে। তখন উনি একটু অচম্বিত হয়ে যায়, কি ব্যাপার, উনি এইভাবে কথা বলছে কেন? তারপর উনি ওনার পূজার আসন থেকে উঠে তো সামনে আগায় উনি যখন সামনে আসে তখন তার হাতে একটি কোটা লটি ছিল, লটির মধ্যে গঙ্গা জল ছিল এবং তার হাতে একটি শিবের ত্রিশূল ছিল। এটি নিয়ে সে সামনে আসে। যখন সামনে আগায় তিনি নাকের মধ্যে হঠাৎ বাজে তীব্র একটি গন্ধ অনুভব করেন এবং উনি এমন একটা গন্ধ অনুভব করে যে কিছু একটা পচে অনেক ভয়ানক যেটা গন্ধ হয় এরকম গন্ধ অনুভব করে। যতই উনি ওই লোকটার সামনে যান ততই উনি এই গন্ধটা অনুভব করেন। তারপর উনি আর সামনে আগান না, উনি এক পা দুই পা করে আবার পিছে চলে আসেন এবং তখন উনি একটা জিনিস লক্ষ্য করেন যে এত গরমের মধ্যে আমরা সবাই আর কি আমি উদাম হয়ে আসি, কিন্তু এই লোকটা চাদর গায়ে দিয়ে আছে কেন? তখন তাকে জিজ্ঞেস করে আপনি চাদর গায়ে দিয়ে আছেন কেন? তখন উনি বলতেছে যে আমার প্রচুর জ্বর। তখন উনি বলতেছে আপনি এই জ্বরের মধ্যে আপনি নিবেন কিভাবে, এই লাশটা আপনি নিতে চাচ্ছেন? তখন উনি বিরক্ত হয়ে বলতেছে যে তোকে বলছি লাশ দেওয়ার জন্য, তুই লাশ দিয়ে দে, তোর ক্ষতি হবে। তখন ওই পণ্ডিত যা বুঝার বুঝে গেছে। তখন যে উনি করলো কি, সেই চারপাশে একটা গোল সার্কেল দিয়ে তার মধ্যে গঙ্গা জল ঢেলে দিয়ে সে গায়ত্রী মন্ত্র পাঠ করা শুরু করলো এবং সেই মেয়েটার মধ্যে আর কি আগুন ধরিয়ে দিলেন
মুখের মধ্যে আগুন ধরিয়ে দিলেন এবং সেই আত্মাটা যা আর কি সেই লাশটাকে নিতে পারলো না এবং যাওয়ার সময় তাকে অভিশাপ দিয়ে গেল যে তোকে আমি দেখে নেব এবং তুই যদি তুই আমাকে এই লাশটা দিলি না তোর লাশ আমি তোর লাশই নিয়ে যাব। তখন রাসেল ভাই ওই মেয়েটিকে পুরাই দিল। পুরাই দেওয়ার পরে যখন মেয়েটির অন্তিম ক্রিয়া সব কমপ্লিট করলো, কিন্তু কিছুদিন পর ওই পুরোহিত আস্তে আস্তে করে অসুস্থ হয়ে গেল এবং অস্বাভাবিক ভাবে তার শরীরের পশমগুলো বড় হতে লাগলো। যে মানুষের সাধারণত পশম এত বড় হয় না, কি জীব জন্তু পশমের মতো বড় বড় পশম হতে থাকে এবং হাতের নখগুলো বড় বড় হয়ে যায় এবং কাটার পরেও সেই নখগুলো আবার সেই আগের মতন জীব জন্তুর মতন অনেক বড় বড় নখগুলো হয়ে যায় এবং পশমগুলা অনেক বড় হয়ে যায়। তো এরকম করতে করতে আস্তে আস্তে সেই পণ্ডিতটা মারা যায়। তো মারা যাওয়ার পরে ওই পণ্ডিতটাকে যেদিনকে আপনার ওই শ্মশানে পোড়ানোর জন্য নিয়ে আসে, এর মধ্যে হঠাৎ প্রচুর ধুলাবালি ঝড় শুরু হয়। কিন্তু ওই লাশটাকে রেখে সবাই যখন চোখ মুখ মুখের মধ্যে যখন প্রচুর পরিমাণে বালু আসে, যখন তারা মুখ চোখ পুষতে থাকে, এর মধ্যে সেই লাশটাকে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, সেই লাশটাকে আর পাওয়া যায় না। তখন তারা সবাই অদ্ভুত ভাবে ফলো করে যে ঝড় থেমে গেছে অথচ সেই লাশটাও নেই। চারপাশে ঘোরাঘুরি করার পরও খোঁজাখুঁজি করার পরও সেই পুরোহিতের লাশটি আজও খুঁজে পাওয়া যায়নি। এই ছিল হচ্ছে আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কতগুলো জিনিস মিস করে গেছেন যেটা আমাদের অফেয়ার বলেছিলেন। সেটা হচ্ছে যে লোকটি লাশটা নিতে এসেছিল তার গায়ে বড় বড় পশম ছিল, সেটা আপনি বলতে ভুলে গেছেন। আপনি আরো কিছু জিনিস এখানে মিস হয়ে গেছে। তারপরেও আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো। আমরা কোথা থেকে এসেছেন সেটাও বলবেন, তারপর আপনার ঘটনা যাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আসছি উত্তরা থেকে। আমি সৈয়দ মাহবুব আলম, তিতুমির কলেজে আমি দ্বিতীয় বর্ষে সমাজকর্মী পড়াশোনা করছি। তো আমার যে ঘটনাটা, এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির ঘটনা। 2015 সালের মেবি এটি ঘটনা। এটি আমারই দেখা, এখনো কন্টিনিউয়াস চলছে, বাট এর কোনো সলিউশন হচ্ছে না। তো ফার্স্টলি আমি যে কথাটা বলতে চাইবো, আমার বাড়ির যে ঘটনা সেটা আমি বলবো। অর্থাৎ প্রথম হচ্ছে আমাদের যে মেইন রাস্তা, তারপর হচ্ছে একটা জঙ্গল, তারপর হচ্ছে আমাদের বাড়ির যে বাসস্থান অর্থাৎ ঘর। সো আমাদের অল টাইম যাতায়াত করার জন্য ওই জঙ্গলের মধ্য দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমাদের ওভারকাম করতে হয় বাড়িতে প্রবেশ করার জন্য। সো আমরা অল টাইম এখান দিয়ে প্রবেশ করি। সো যে ঘটনাটা ঘটেছিল আমার চাচার সাথে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ হেলাল মিয়া। সো এই ঘটনাটা হচ্ছে মূলত ওনার একটি নেশাকে কেন্দ্র করে। অর্থাৎ উনি মাছ ধরতে একটু বেশি পছন্দ করতেন। মাছ ধরাটা ওনার একটা নেশা বলা যায়, প্রচন্ড ভালোবাসেন মাছ ধরাটা। সো আমাদের গ্রামে যেহেতু এই বিষয়টা অনেক ইজি, অর্থাৎ মাছ ধরার যে বিষয়টা অনেক ইজি, বাড়ির পাশে গেলে পাওয়া যায়। স্পেশালি এটা বর্ষাকালে বাড়ির পাশে গেলে মাছ পাওয়া যায়। সো কিন্তু সেটা রাতের বেলাতে যখন সবকিছু নিস্তব্ধ থাকে, তখন রাতের বেলাতে মাছ ধরার জন্য একটি পারফেক্ট টাইম। বাট এই পারফেক্ট টাইমের মধ্যে মাছ ধরার জন্য অবশ্যই 2 জন অথবা 3 জন, অর্থাৎ কাউকে সাথে নিয়ে যেতে হয় মাছ ধরার জন্য। বাট যেদিন ঘটনাটা ঘটেছিল, আমার যিনি চাচা, কাউকে না পাওয়ার কারণে ওনার প্রচন্ড ইচ্ছা, উনি আজ মাছ ধরবেনি। ওয়েদারটা ছিল একটু অবশ্যই পারফেক্ট ওয়েদার, যার জন্য উনি কাউকে সাথে না নিয়ে চলে গেলেন মাছ ধরার জন্য। সো উনি সবার থেকে মাছ একটু ভালো ধরতে পারেন, যার জন্য একাই চলে যাওয়ার ঘটনাটা কি ঘটেছিল আমরা একটু শুনি প্লিজ। জি অবশ্যই। সো মাছ ধরে যখন উনি ফিরছিলেন রাত্র, তখন মেবি 2টা+ বাজে, তখন যিনি আমাদের যে জঙ্গলটা যখন উনি ওভারকাম করছিলেন বাড়িতে প্রবেশ করার জন্য, তখন ওনার গায়ে একটু হালকা গরম বাতাস উনি অনুভব করতে পারেন। যখন তিনি এমনকি অনুভব করেন, উনি বুঝতে পেরেছিলেন, বাট কারোর সাথে সেটি শেয়ার করেননি। শেয়ার না করার পর পরদিন মেবি হঠাৎ করে উনি মাটিতে পরে গড়াগড়ি খেতে লাগলেন। সো এই বিষয়টি অবশ্যই একটু অড টাইপের, কেউ বুঝতে পারেন না হঠাৎ করে কি এমনটি হলো। উনি কোনো শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, কোনো ডিপ্রেশনে ছিলেন না। সো সবাই একটু ভিড় করছিলেন, বাড়িতে যারা ছিলেন সবাই ভিড় করছিলেন, আমিও ছিলাম তখন। সো দেখতে লাগলাম ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাত পা অস্বাভাবিক ছোটাছুটি করছে, কিছু কথা বলছে না, কেউ কাছে যেতে পারছি না, হাত পা যেখানে ইচ্ছে সেখানে ছড়াছড়ি করছে। তারপর হচ্ছে লাস্ট মেবি 30 মিনিট হবে, 20 or 30 মিনিট এমন সময় ধরে এটি চলতে লাগলো, কেউ পাশে যেতে পারলো না। সো তারপর হঠাৎ করে উনি স্বাভাবিক হলো। স্বাভাবিক হওয়ার পর ওনাকে অনেক কোয়েশ্চেন করা হলো, বাট উনি কিছু বলতে পারলো না।
এভাবে রাসেল ভাই কিছুদিন পরপরই চলতে লাগলো, মেবি সপ্তাহে 2 দিন 3 দিন এমনটি হতে লাগলো। এটা কন্টিনিউয়াসলি চলার পর আমরা সবাই অনেক হুজুর, তারপর হচ্ছে ঝাড়ফুঁক যেটাকে বলে, এটা করানো হলো, বাট কোনো কিছু এর মাধ্যমে হলো না। নেওয়ার পর ওনাকে যেমন কন্টিনিউয়াসলি চলতে লাগলো, তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আসলে তোমার কেমন ফিলটা হয়, তুমি কোনো কিছু কি মনে করতে পারছো না? তখন উনি আমাদের সাথে একটুটুকু শেয়ার করতে পারেন যে আমি দেখতে পাই যখন এই প্রবলেমটা হয় আমার সামনে একটা অনেক সুন্দর ফর্সা মহিলা লাল শাড়ি পরা থাকে। সো ওনাকে দেখার পর আমি আর কিছু বলতে পারি না, বাট এটা যখন হওয়ার পর ওনার শরীরে প্রচন্ড ব্যথা থাকে, এটা কয়েকদিন পর্যন্তই থাকে ব্যথাটা, বাট কোনো সলিউশন হয় না। এমনটি হওয়ার পর আমরা যখন এই প্রবলেমটা হয় তখন অনেকে অনেক কোয়েশ্চেন করে, তখন একটু একটু অ্যান্সার করে, একটু রেসপন্স আমাদের কথার মধ্যে করে। তো প্রথমে জিজ্ঞাসা করলো, আচ্ছা আসলে কেন এই প্রবলেমটা হচ্ছে, কেন তুমি অনেকে কষ্ট দিচ্ছ, কি প্রবলেম, যদি আমাদের সাথে শেয়ার করতে হয়তো বা আমরা তোমাদের সেই প্রবলেমটা ফুলফিল করার চেষ্টা করতাম। এর ফলে তো আমাদের সবারই কষ্ট হচ্ছে, ওনারও কষ্ট হচ্ছে, বাট কোনো সলিউশন আসছে না। তখন উনি ওনার নামটা বলে ওনার নাম হচ্ছে জিগরণী, ওনার ধর্ম হচ্ছে মুচি যেটাকে বলে। সো ওনারা বলে আমরা হচ্ছে 7 বোন, আমাদের বাসস্থান ছিল তোদের যে বাড়ির পাশে একটা বটগাছ ছিল বড়, আমরা সেখানেই থাকতাম, বাট এই বটগাছটা হঠাৎ কাটার ফলে আমাদের যে বাসস্থান ছিল সে বাসস্থানটা আমরা হারিয়েছি, যার ফলে তোদের যে জঙ্গলের মধ্যে শেওড়া গাছটা ছিল সেখানে আমরা আসার পর ওকে দেখে অনেক ভালো লাগছে, ওকে দেখে অনেক ভালো লাগার জন্য আমরা ওর কাছে আসছি। সো তোরা আমাকে ডিস্টার্ব করিস না, আমার যখন ইচ্ছে হবে, আমাদের যখন ইচ্ছে হবে আসবো, তোরা আমাদের এখান থেকে তাড়াতে পারবি না। সো শুধু শুধু তোরা তোদের টাইম ওয়েস্ট করবি, তোদের কোনো ফল হবে না। জি, এরপর হচ্ছে আমরা এভাবেই চলতে লাগলাম, বাট কোনো প্রতিকার হচ্ছে না। জি। একদিনকার ঘটনা, উনি ওনার এক আত্মীয়ের বাড়িতে গেলেন, একা গেলেন বেড়ানোর জন্য। সো যেহেতু কেউ সাথে যাননি, জি। হঠাৎ রাত্রির বেলা ওনারা আমাদের কল করলেন, রাত তখন 10টা প্লাস। তখন বাড়িতে কল করার পর বললো যে ওনার তো এমন কোনো প্রবলেম আমরা জানি না, বাট এখন তো উনি দেখছি হাত পা ছোড়াছড়ি করছে, কেউ পাশে যেতে পারছি না, একটা অস্বাভাবিক পরিস্থিতি। সো তখন আমার এক ভাই ছিল, চাস্তো ভাই মাসুম, আরেকটা ছিল শফিক, এবং আমি স্পেশালি আরেকটা রাসেল ভাই, আমি কথাটা বলতে ভুলে গেছি যে যখন এই প্রবলেমটা ওনার হয় তখন শুধুমাত্র ওনার যে স্ত্রী অর্থাৎ আমার চাচি, উনি একটু পাশে গিয়ে কথা বলতে পারেন, যে প্রবলেমগুলো যেগুলো উনি বলেন এগুলো উনি ওনার হাতে দিতে পারেন, বাট ওনার পাশে আর কেউ যেতে পারেন না। সো ওনার যখন এই প্রবলেমটা হয় তখন স্পেশালি পান খাওয়াটা অনেক বেড়ে যায়, অদ্ভুত টাইপের পান খাওয়া, অদ্ভুত টাইপের সিগারেট খাওয়া, অনেক টাইপ, এমনকি যে পান খাওয়াটা স্বাভাবিক মানুষের পক্ষে কখনো সম্ভব। বুঝতে পেরেছি, মানে কিভাবে সলিউশন হলো বা কি মানে ঘটনাটা আমাদেরকে একটু জি বলুন, জি। please। আর তারপর আমরা রাত 10টা বাজে, তো কল করার পর আমরা তখনই গেলাম। গ্রামের রাস্তা অবশ্যই আপনার জানা থাকবে, খুবই বাজে পরিস্থিতি, বাট তারপর আমাদের যেতে হলো। যাওয়ার পর সেখানে আমরা যে চাচিকে নিয়ে গিয়ে আমাদের সাথে ছিল, উনি একটু পাশে গেলেন, পাশে গিয়ে কথা বললেন। তখন যে উনি পান চাচ্ছিল, সিগারেট চাচ্ছিল, এগুলো উনি দিলেন। দেওয়ার পর 20 or 25 মিনিট পর উনি মোটামুটি যে স্বাভাবিক অবস্থা সেটি ফিরে আসলো। ফিরে আসার পর এর কিছুদিন পর ওনার চোখে প্রবলেম হতে লাগলো, মাথা ব্যথা হতে লাগলো, মাথা ব্যথাটা অস্বাভাবিক পরিস্থিতি। তারপর আমাদের ময়মনসিংহ যে মেডিকেল আছে সেখানে আমরা ওনাকে নিয়ে আসার পর ট্রিটমেন্ট করানোর পর, বাট হঠাৎ এটি ইনক্রিজ না হওয়ার পর এটা আরো খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ চোখের নিচের দিকে ফোড়া হয়ে যাচ্ছে, এভাবে চোখগুলো ফুলে যেতে লাগলো। বাট অনেকদিন ট্রিটমেন্ট করার পর ওনার চোখগুলো একটু এখন ভালো আছে, বাট ওনার চশমা ব্যবহার করতে হয় এখন। এভাবে কন্টিনিউয়াসলি প্রায় 1 বছর চলতে লাগলো, তারপর কোনো সলিউশন হয়নি। সলিউশন না হওয়ার পর এভাবে যখন চলতে লাগলো, আমরা মোটামুটি এখন ইজিলি আমরা মানিয়ে নিচ্ছি এর সাথে। Thank you, ধন্যবাদ আপনাকে। হ্যালো লিসেনার, আমি রুবেল ইসলাম জয়। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসছি। আমি রাজশাহী জেলার তানোর উপজেলার কোন একটা গ্রামে বাস করি। শুরুতে রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, বুধ ভাইয়ের মতো এরকম জনপ্রিয় একটা প্রোগ্রাম আমাকে ইনভাইট করার জন্য। সাথে সাথে ধন্যবাদ দিচ্ছি আমার বন্ধু রেজন এবং সোহানকে, যাদের অনুপ্রেরণায় আজকে আমি ভূত স্টুডিওতে আসতে পারছি। যাই হোক, রাসেল ভাই সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। রাসেল ভাই যখন ঘটনাটি ঘটে তখন সালটা ছিল 2014 মে রাত। তখন রাজশাহী সিটি কলেজের উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের ছাত্র ছিলাম। রাসেল ভাই একদিন আনুমানিক প্রায় 5:30টার সময় আমি রাজশাহী থেকে বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই এবং প্রায় 6:30টার সময় আমি বাস থেকে নামি। আসলে ভাই একটা কথা বলতে চাই, আমি যেখানে বাস থেকে নামছিলাম সেখান থেকে আমার বাড়ির দূরত্ব আনুমানিক 2.5 কিলোমিটার মতো, এবং শীতকাল হওয়ায় এবং কোনো গাড়ি বা ভ্যান কিছু না পাওয়ায় রাসেল ভাই আমি হেঁটেই সেখান থেকে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিই। রাসেল ভাই আমি হাঁটতে শুরু করলাম।
রাসেল ভাই যেতে যেতে গ্রামের কাছাকাছি আসতেই আমার এক বাল্যকালের বন্ধুর সাথে দেখা হয়ে যায় রাসেল ভাই। তার ছোটবেলা থেকেই তার স্বভাব ছিল পাখি শিকার করা এবং সেগুলো সে বাজারে বিক্রি করতো। সে এক ধরনের ফাঁদ ব্যবহার করতো এবং রাসেল ভাই সে পাখি শিকার করতো। রাসেল ভাই যাই হোক, সে আমাকে তার সাথে পাখি শিকার করতে প্রতিদিনের মতো, রাসেল ভাই আরেকটা কথা বলে রাখি, প্রতিদিনের মতো সে সেদিনও পাখি শিকার করতে যাচ্ছিল এবং সে আমাকে তার সাথে যেতে বলে। বিষয়টি আমি রাসেল ভাই আনন্দের সাথে নিই এবং তার সাথে পাখি শিকার করতে যাওয়ার জন্য মন স্থির করি। যাই হোক, আমি আমরা দুজনে রাস্তা থেকে নামলাম এবং বিশাল বিস্তীর্ণ একটা ফাঁকা মাঠের মধ্যে চলে গেলাম। রাসেল ভাই সেখানে আমরা মন স্থির করলাম যে সেখানে আমরা ফাঁদটি পাতবো। ফাঁদটি পাতার প্রায় আধা ঘন্টা পরে রাসেল ভাই আমরা ফাঁদটি উঠালাম এবং প্রায় 20 থেকে 30টি পাখি ধরা পড়লো। তো রাসেল ভাই উল্লেখ্য যে আমার এবং আমার বন্ধুর বাড়ি একই গ্রামে হলেও দুজনের বাড়ি ছিল গ্রামের সম্পূর্ণ বিপরীত দিকে। সো যদি আমার বন্ধু সেই রাস্তা দিয়ে যেত, যে রাস্তা দিয়ে আমি বাড়িতে যাচ্ছিলাম, তাহলে রাসেল ভাই তার জন্য বাসায় যেতে তুলনামূলক কম সময় লাগতো। এবং রাসেল ভাই যেখানে আমরা ফাঁদটি পাচ্ছিলাম সেখান থেকে যদি আমি মাঠের মধ্যে দিয়ে সরাসরি আমি বাসাতে চলে যেতাম, তাহলে রাসেল ভাই আমার জন্য কম সময় লাগতো। এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে যার যে দিক দিয়ে সহজ হয় সেই দিক দিয়ে বাসায় চলে যাবে। সুতরাং আমার সেই বন্ধু সিদ্ধান্ত নিল যে রাস্তা দিয়ে যাবে রাসেল ভাই। এবং আমার যেহেতু অনেক রাত হয়ে গেছিল, সেজন্য রাসেল ভাই আমি সিদ্ধান্ত নিলাম আমি সেই মাঠের মধ্যে দিয়ে বাড়িতে চলে যাবো। যাই হোক, আমি যে দিক দিয়ে যাবো রাসেল ভাই, যে মাঠের মধ্যে দিয়ে যাবো, তার সামনেই ছিল বিশাল একটা পুকুর। পুকুরটির পাড়গুলো ছিল অনেক উঁচু এবং চারিদিকে বিস্তীর্ণ জঙ্গলে ঘেরা। আসল ভাই সাথে ছিল তার চারিদিকে ছিল কয়েকটা তাল গাছ। সেই তাল গাছের তার মধ্যে একটি তাল গাছ বজ্রপাত পড়ার ফলে আসল ভাই সেটা কোনো সময় পড়ে যায়। আসল ভাই চারিদিকে, যেহেতু শীতকাল ছিল, চারিদিকে ভীষণ অন্ধকার, কালো ঘুটঘুটে অন্ধকার। যাই হোক আমি হাঁটতে লাগলাম। হাঁটতে রাসেল ভাই হঠাৎ আমি কিছু বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলাম। রাসেল ভাই আমি সামনে পিছনে চারিদিকে খেয়াল করলাম, রাসেল ভাই কোনো মানুষ দেখতে পেলাম। যাই হোক রাসেল ভাই আমি আরো সামনে, আমি হয়তো চিন্তা করলাম যেহেতু আমাদের গ্রামের অধিকাংশই মানুষই হিন্দু, রাসেল ভাই আমি মনে করলাম হয়তো গ্রাম থেকেই সে বাদ্যযন্ত্রের শব্দগুলো আসছে। সাঁওতালরা আপনি বলছিলেন যে বাজান এরকম, আপনাদের গ্রামের প্রচুর মানুষ আছেন। তাই 60% মানুষই সাঁওতাল, যারা প্রধানত হিন্দু ধর্মাবলম্বী। আচ্ছা রাসেল ভাই আমি কিছু মনে না করে আমি আবার সামনের দিকে হাঁটতে থাকলাম। রাসেল ভাই আমি যতই সামনের দিকে আগাতে থাকলাম, রাসেল ভাই বাদ্যযন্ত্রের তীব্রতা ততই বাড়তে থাকলো। রাসেল ভাই এটা দেখে আমি হঠাৎ থমকে দাঁড়ালাম। আমার চোখ হঠাৎ উপরের দিকে যেতে দেখলাম সেই যে মরা তাল গাছটি ছিল সেখান থেকে আলোক সজ্জিত কিছু একটা রাসেল ভাই আমার সামনে থেকে এগিয়ে আসছে। রাসেল ভাই আমার এবার বুঝতে বাকি থাকলো না যে সেই আলোক সজ্জিত অংশটি থেকেই রাসেল ভাই বাদ্যযন্ত্রের শব্দগুলো আসছিল। সেটা যতই সামনে দিকে আসছিল ততই আলোক উজ্জ্বলতা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল এবং সেটা ধীরে ধীরে বিশাল বড় আকার ধারণ করলো। রাসেল ভাই এবার আমি স্পষ্ট দেখতে পেলাম রাসেল ভাই সেই আলোক সজ্জিত অংশটি এমন দেখাচ্ছিল একটা বিয়ে বাড়িতে বিয়ে হলে বাড়িটি যেভাবে সজ্জিত করা হয় একই রকম ভাবে বাড়িটি সজ্জিত করা ছিল। কিছুক্ষণ পরেই রাসেল ভাই সেই উড়ন্ত থাকা অবস্থায় বাড়িটি আমার সামনে অবতরণ করলো। রাসেল ভাই আমি কি করবো আমি কিছু বুঝতে পারছিলাম না। রাসেল ভাই তার কিছুক্ষণ পরে দেখলাম 50 থেকে 70 জন বরযাত্রী সহ লোক যে বাড়ি থেকে বের হয়ে আসছে। রাসেল ভাই সেই লোকগুলোর মধ্যে বৃদ্ধ, নারী, পুরুষ সকল শ্রেণী পেশার মানুষই ছিল। রাসেল ভাই আমি দেখলাম সেই বরযাত্রীর মধ্যে যারা বরকনে ছিল, আমাদের মুসলমান সমাজে যেভাবে একজন বর এবং কনেকে সাজানো হয় ঠিক সেভাবেই সেরকম পোশাক পরিধান অবস্থায় তারা ছিল। রাসেল ভাই আমি দেখলাম সেই যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তারা বিভিন্ন ধরনের, যেমন কেউ ঢোল, কেউ খঞ্জন, কেউ বা বাঁশি বাজাচ্ছিল। সবাই তারা আমাকে দেখে বিদ ঘুরে টাইপের শব্দ করতে লাগলো এবং সবাই আমার দিকে ঘুরে দাঁড়ালো এবং দেখে এমন মনে হলো যেন রাসেল ভাই তারা আমাকে অনেকদিন আগে থেকে চেনে। রাসেল ভাই এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং তাদের এক একজনের অঙ্গভঙ্গি এক এক রকম ছিল এবং তারা কেউ আমার দিকে তেড়ে আসছিল। রাসেল ভাই এরকম মনে হচ্ছিল। রাসেল ভাই আমি এবার একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করলাম, রাসেল ভাই তাদের সম্পূর্ণ শরীর মানুষের মতো হলেও তাদের মুখের কোনো অবয়ব ছিল না, মুখ ছিল কালো ঘুটঘুটে অন্ধকার। ভাই এটা দেখে আমি সবচেয়ে প্রচন্ড লেভেলের ভয় পেয়ে গেলাম। না পারছিলাম সামনে আগাতে, না যাচ্ছিলাম, না পারছিলাম পিছনের দিকে যেতে, কারণ পিছনের দিকে গেলেই আমি বাড়ি থেকে দূরে সরে যাচ্ছিলাম আর ছিল বিস্তীর্ণ ফাঁকা মাঠ। আমি এই শীতের মধ্যেও রাসেল ভাই আমার শরীর থেকে দর করে ঘাম ঝরছিল। আমি হঠাৎ আমার বাম সাইডের দিকে রাসেল ভাই একটা টিউবওয়েলের আলো দেখতে পাই। সেটা দেখে আমি বাঁচার কিছুটা আশা লাভ করি। রাসেল ভাই আমি সেদিকেই যাওয়ার জন্য চেষ্টা করলাম এবং প্রায় 2 মিনিট ধরে রাসেল ভাই আমি সেদিকে দৌড়াতে থাকলাম, কিন্তু রাসেল ভাই দেখলাম সেই আলোক সজ্জিত সেই অংশটি কিছুক্ষণ পরে আবার আমার সামনে এসে হাজির হলো এবং তারা আগের চেয়ে ব্যগ্র কণ্ঠে এবং
বিরক্তিকর সুরে আরো জোরে জোরে চিৎকার করতে থাকলো এবং সেই ঢোল তবলাগুলো আরো জোরে জোরে বাজাতে থাকলো। রাসেল ভাই এটা দেখে আমি আর স্থির থাকতে পারছিলাম না। রাসেল ভাই আমার কাঁধে যে ব্যাগ ছিল সেই ব্যাগটি ফেলে রেখে রাসেল ভাই যে রাস্তাটি ফাঁকা হয়েছিল, আমার পথ ঘিরে রাখছিল প্রথমবার রাসেল ভাই, সেই পথটি ফাঁকা হয় আমি সেই রাস্তা দিয়ে দৌড়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যেতে আমার বাবা মাকে ঘটনাটি বলতে বাবা মা যেন কেউ ঘটনাটা বিশ্বাসই করতে চাইলো না এবং তারা সবাই আমাকে নিয়ে সেখানে যাওয়ার জন্য মন স্থির করলো রাসেল ভাই, কিন্তু আমি ভয়ে যেতে যাচ্ছিলাম না রাসেল ভাই। তারপরেও আমার চাচা এবং আমার বাবা কয়েকজন মিলে আমরা সেখানে আসলাম এবং কোনো কিছুই দেখতে পেলাম না রাসেল ভাই। আমি ব্যাগটি নিয়ে তারপরে সবার সাথে বাইরে চলে গেলাম। কি ছিল ঘটনা রাসেল ভাই? আমার থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনায় এবং আপনার ঘটনাটি আমরা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। হ্যালো লিসেনার, আমি রুবেল, আমি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে আসছি। আমি আমার দ্বিতীয় ঘটনা চলে যাচ্ছি। আমার সাথে যখন ঘটনাটি ঘটে তখন আমি এসএসসি পরীক্ষাতে ছিলাম। ঘটনাটা শুরুর আগে আমি আমার বাড়ির সম্বন্ধে কিছু বলতে চাই, বাড়ির বর্ণনা দিতে চাই। আমি মাটির তৈরি 3 তলা বাড়িতে থাকি, তার মধ্যে আমি থাকতাম 3য় তলায়। আমাদের বাড়ির আঙ্গিনাটা ছিল তুলনামূলকভাবে একটু বড়। রুমের আঙ্গিনার এক পাশে ছিল রুম এবং তার বিপরীত পাশে ছিল একটা বাথরুম, একটা গোয়াল ঘর, আর মাঝখানে ছিল আঙ্গিনার মাঝখানে ছিল একটা পেয়ারা গাছ। যাই হোক, যারা গ্রামে থাকেন তারা হয়তো অনেকে জানবেন, গরুর যে গোবর পাওয়া যায় এবং সেটা রোদে শুকিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করা হয়। গ্রামের ভাষায় এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডাকে, কিন্তু আমাদের ওইখানে রাজশাহীতে এটা ঘুষি বলা হয়। তো যাই হোক, আমাদের বাড়িতেও এই ধরনের কিছু ঘুষি তৈরি করা হতো এবং সেগুলো এই যে পেয়ারার গাছের কথা উল্লেখ করলাম এবং এই পেয়ারার গাছের নিচে এগুলো শুকানোর জন্য রাখা হতো। তো আমার আম্মা একজন গৃহিণী এবং গৃহিণী হওয়ার কারণে উনি দিন রাতে যে কোনো সময় কাজ করতেন বাড়িতে, কারণ যেহেতু আমাদের জমি ছিল, ধান টান উঠাতে হতো এবং তিনি রাত 2টা 3টা এটা মানে আমি উঠলে মাঝে মাঝে দেখতে পেতাম কাজ করতেছে। এটা দেখে আমি খুব একটা আশ্চর্য হতাম না, এই বিষয়টা অনেক স্বাভাবিক ছিল। অনেকদিন পড়াশোনা শেষ করে প্রায় 1টার সময় আমি 2য় তলা থেকে বাথরুমে যাওয়ার জন্য যাই। তবে আঙিনার মধ্যে দিয়েই যেহেতু বাথরুমে যেতে হতো, আমি আঙিনার মধ্যে দিয়েই যাচ্ছিলাম। দেখলাম আমার আম্মাকে এই ঘুষিগুলো জ্বালানি হিসেবে যে ঘুষিগুলো ব্যবহার করতে হতো সেই ঘুষিগুলো বস্তার মধ্যে ভরতেছে এবং একবার দাঁড়াইতেছে আবার ভরতেছে। আমি পাশ কাটিয়ে চলে গেলাম। বিষয়টা স্বাভাবিক ভাবে নিলাম, কারণ আমি এটা আগে দেখছি এরকম কাজ করছে, এটা স্বাভাবিক একটা বিষয় ছিল। যাই হোক, আমি গেলাম। আমি কিছুক্ষণ পরে বাথরুম থেকে বের হতেই আমার আম্মাকে দেখতে পেলাম কেউ সেখানে হাত পা ছাড়িয়ে পড়ে রয়েছে। তো আম্মা যেহেতু অসুস্থ ছিল, আমি মনে করলাম কি হয়তো অসুস্থ, হয়তো কিছু একটা হয়েছে। আমি কিন্তু তখন পর্যন্ত বিশ্বাস করছি কি এটা আমার আম্মাই ছিল। যাই হোক, আমি আমার আব্বুকে দৌড়ে ডাকতে গেলাম দরজার ওখানে, কি লাইট নিয়ে হয়তো বের হয়ে আসবে এবং আমাকে ঘরে নিয়ে যাবো, এই ধরনের একটা কিছু আমি বলার জন্য গেলাম। যাই হোক, যেহেতু গরমকাল ছিল এবং মানে হয়তো ছাদ ফ্যান চলতেছিল ঘরের ভিতরে, এই জন্য মানে আমি নক করছি, বাবা শুনতে পায় না, এই জন্য আমি জোরে জোরে ধাক্কা দিছি। রাসেল ভাই, এই মুহূর্তে ঘটলো আসলে সেই ঘটনা। আমি দেখলাম যখন দরজা খুললো, আমি দেখলাম আমার বাবা মা দুজনে ঘর থেকে বের হয়ে আসছে লাইট নিয়ে। সাথে সাথে দেখলাম রাসেল ভাই সেইখানে সেই ঘুষি ভর্তি রাসেল ভাই বস্তাটি ওখানে পড়েছিল, কিন্তু আমি কাউকে ওখানে দেখতে পেলাম না। আমি এটা দেখে পুরো ভাই সেই রকম আমি ভয় পেয়ে গেলাম। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা, দ্বিতীয় ঘটনা। তার মানে ওখানে কেউ ছিল না এবং আপনি যেটা দেখেছেন সেটা আপনার মাকে হয়তো দেখেননি, অন্য কাউকে দেখেছেন, সেটা আপনি বলতে চাচ্ছেন। আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন, খুলনায় আপনার কোথায় বাসা সেটা বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসনার্স, আমি সাগর, খুলনা থেকে। জি। ধন্যবাদ রাসেল ভাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। যদিও আমি আগেও একবার এসেছিলাম ফেব্রুয়ারি মাসের 16 তারিখে। জি। এটা আমার সেকেন্ড। আমি খুলনাতে রূপসা অঞ্চলে থাকি, রূপসা মাস্টারপাড়া অঞ্চলে থাকি। আমার ঘটনাটা হচ্ছে, প্রথম যে আমি ঘটনাটা বলবো এটা হলো আমার বন্ধুর নাম হচ্ছে সজীব। তো আমরা রূপসা ব্রিজ আছে, খানজাহান সেতু, এই রূপসা ব্রিজের ওই পারে আর কি, খুলনার এপারে না, ওই পারে আমরা ওখানে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই আড্ডা দিই। তো ওইখানে আমরা নিয়মিত বসি একটা চায়ের দোকানে। ওখানে আমরা আমাদের একটা গ্রুপ আছে অনিয়ম, সেই অনিয়ম গ্রুপের আমরা সকল ফ্রেন্ডরা ওখানে বসি। তো প্রতিদিন আমরা ওখানে আড্ডা দিয়ে রাত্রে 9টা 10টা অথবা এরকম টাইমেই সবাই যে যার মতো চলে যাই। তো আমরা কিছু আমাদের ফ্রেন্ডের বাসা খুলনার এপারে, কিছু ওই ওপারেই বাসা, তারা ওই দিক থেকেই চলে যায়, আর কিছু আমরা এভাবে চলে আসি। তো একদিন আমরা ওরকম প্রতিদিনের মতো আড্ডা দিচ্ছিলাম, আড্ডা দিয়ে টিয়ে মোটামুটি সবাই একসাথে কথা বলে উঠে চলে আসবো যে যার মতো। তো সজীবের বাসা হচ্ছে ইলাইপুর, যারা খুলনার বাসিন্দা তারা চিনবে। ইলাইপুরে হলো ওর বাসা, ইলাইপুর থেকে আরেকটু ভিতরে, বাট সেই এলাকাটার নাম ও নিষেধ করছে বলে আমি ওটা বলবো না, বাট ওর ইলাইপুর এরিয়ার ভিতরে ওর বাসা। তো ওর
মোটরসাইকেল নিয়ে আর কি প্রতিদিন যাতায়াত করে, ওর মোটরসাইকেল রয়েছে। তো ও আর কি আমরা সবাই যখন চলে এসেছি ওর মতো বাসার দিকে রওনা দিছে, ও বাইক নিয়ে চলে গেছে। জি। তো ও পরের দিন এসে আমাদের যেভাবে বলছে আমি এখন সেভাবে বলি, এটা হলো ও আমাদের থেকে চলে যাওয়ার 2-3 মিনিটের ভিতরেই মানে টোল প্লাজা পার হওয়ার পরে একটা মোড় আছে, চৌরাস্তার একটা মোড়, সেই চৌরাস্তার মোড়ে একদম হাইওয়ে, এটা ব্রিজের একেবারে প্রধান হাইওয়ে, অল টাইম বাস ট্রাক চলতেই থাকে। তো ওই হাইওয়েতেও যাচ্ছিল, হঠাৎ করে ও মানে দেখতে পায় যে রং সাইড থেকে একটা আসতেছে, একটা বাস আসতেছে ওর সাইড থেকে। তো আস্তে বাইকটা সাইডে চাপায় মোটামুটি দাঁড়ায় যে একটু ওই গাড়িটা যাক, তারপরে ও আবার টার্ন করবে। তো ওইটা একটু স্লো করে যেই আবার স্টার্ট অফ করে নাই, কিন্তু স্লো করার সাথে সাথে ওর স্টার্ট বন্ধ হয়ে যায় আর কি বাইকের। তো বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে ও কয়েকবার আবার ট্রাই করে তো হচ্ছে না, মানে আরো কয়েকবার একটু ট্রাই করে। এরপরে ট্রাই করতে করতে মানে ও বুঝতে পারে না যে আসলে কি সমস্যা, মানে তেলও আছে বা অন্যান্য সবকিছু। তো কিছুক্ষণ পরে আর কি স্টার্ট ওঠে, কিন্তু স্টার্ট ওঠার কিছুক্ষণ আগে ও ফিল করে যে ওর গাড়ির পিছনে কেউ একজন উঠে বসলো, মানে বাইকের পিছনে যদি উঠে বসে তাহলে একটা বাইক একটু নড়াচড়া হবে। তো ও একটা ফিল করে যে বাইকের পিছনে কেউ একজন উঠে বসছে। তো এটা মানে ওই সময় ওইটা খেয়াল করে নাই, কারণ ওর টেন্ডেন্সি ছিল বাইক কেন স্টার্ট হচ্ছে না। তো ও বাইক নিয়ে সোজা টার্ন করে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে কুদিরবটতলা নামে একটা জায়গা আছে, ওই কুদিরবটতলা জায়গায় গিয়ে ওর বাইক আবার বন্ধ হয়ে যায়। এবার রাস্তার মাঝখানেই মানে হুট করে রানিং গাড়ি হুট করে অফ হয়ে যায় স্টার্ট। ও সাইড নিয়ে আবার ট্রাই করে, চেক করে কি দিয়ে কি, বারবার ট্রাই করে, বাট কোনো অপশন খুঁজে পায় না। ও গাড়ি থেকে আবার নামে, গাড়ি থেকে নামার পরে নাইমা ও গাড়িটা এবার ভালোভাবে চেক করে যে কি দিয়ে কি, মানে ও খুঁজে পায় না। মানে আমি গাড়ি সম্বন্ধে তেমন কিছু জানি না, বাট ও বলছে যে গাড়ির বিভিন্ন যে জিনিসগুলো সমস্যা হয় ও সেই জিনিসগুলো বারবার চেক করছে, বাট তেমন কিছুই ও প্রবলেম খুঁজে পায় না। পরে ও আবার বাইকে উঠে আবার স্টার্ট কয়েকবার দেওয়ার পরে স্টার্ট ওঠে, কিন্তু ঠিক যখন স্টার্টটা উঠে তখন ও আবার ফিল করে যে বাইক থেকে কেউ একজন নেমে গেছে। মানে বাইক থেকে কেউ একজন নেমে গেলে যে মানে বাইকটা নড়বে যেভাবে, ঠিক সেইভাবে। তো ও তখন একটু মানে হয় যে কিভাবে বাইকটা, ও পিছনে তাকায় আর কি। তখন পিছনে তাকায় এদিক ওদিক তাকানোর পরে দেখে যে না আসলে কেউ নাই আশেপাশে, হাইওয়ে আশেপাশে কোনো লোকজনও নাই, রাত্র বাজে 9টা-10টার সময় গাড়ি ঘোড়া চলতেছে, বাট মানুষজন তেমন একটা নাই। তো মানে একটু কনফিউশন কি ব্যাপার। তো ওর মাথায় ওইটা, ওর মেজাজটা অলরেডি অনেক খারাপ, কারণ গাড়ি বারবার অফ হয়ে যাচ্ছে, ওর মেজাজটা খারাপ। তো যার কারণে ও আবার গাড়ি অন করে ওই স্টার্ট ওঠার পরে আবার চলে যায়। এবারে ও ভিলেজ রাস্তার ভিতরে ঢোকে, এবার হাইওয়ে থেকে ওর বাড়ির রাস্তার দিকে ঢোকে। ওই রাস্তার দিকে যখন ঢোকে, ওই রাস্তায় ঢোকার পরে আরো সেভারাল টাইমস ওর বাইকটা বারবার অফ হয়ে যায় এবং ইঞ্জিন স্টার্ট নেয় না, নানান ঝামেলা হয়। ও বিভিন্ন ভাবে বাইকটাকে আবার অন করার পরে স্টার্ট করে তারপরে কিছু দূর যায়, কিন্তু বাড়ি থেকে 1 অথবা 2 কিলোমিটার ডিস্টেন্সে যখন ও পৌঁছায় লাস্ট বারের মতো, তখন ওর গাড়িটা আবার অফ হয়ে যায়। তো ওই সময় যখন অফ হয়ে যায় তখন ও গাড়িটা মানে স্টার্ট না দেওয়ার চেষ্টা করে, চুপচাপ গাড়ির উপরে বসে চিন্তা করে যে আজকে গাড়িটার সমস্যাটা কি। গাড়িটার তো এই সমস্যা হওয়ার কথা না, যদিও ওর গাড়ি নতুন, তো এই সমস্যা হওয়ার কোনো কারণ নাই। তো ও বলছে যে সমস্যাটা কি তাহলে। এবার ও পিছনের কথাগুলো ভাবতেছে যে কি সমস্যা, গাড়িতে কি সমস্যা। পিছনের কথা ভাবতে ভাবতে ওর হঠাৎ মনে পড়লো যে ব্রিজের ওইখানে একবার ওর ফিল হয়েছিল গাড়ি থেকে যেন উঠছে, আবার কুদিরবটতলায় এসে মনে হয়েছে গাড়ি থেকে কেউ নামছে। তখন ও ফিল করতেছিল যে আসলে এইটার কোনো মানে রিলেশন আছে, হ্যাঁ রিলেশন আছে কিনা, এটা মানে ও করতেছে। কিন্তু তখন ও আবার মানে নিজে বলতেছে না এইসব কেন হবে, এই রাত্র বাজে 9টা-10টা, এখন এইসব হওয়ার তো কোনো অকেশন নাই। তো ও এইটা টার্ন করে ও মানে আবার চালাবে বা গাড়ি স্টার্ট দিবে এরকম ভাবতেছে। এর ভিতরে হঠাৎ করে মানে ওই জায়গায় এমনিতেই আলো নাই, অন্ধকার, গ্রামের রোড, মানে রোড লাইন যে ইয়াগুলা থাকে লাইট টাইট ওগুলো নাই। তো ওর ঘাড়ের উপরে একটা পিছন থেকে হাত দেওয়ার সাথে সাথে ওর লাফ দিয়ে উঠে পিছনে তাকানোর পরে সাথে সাথে দেখে যে একজন হুজুর, সাদা পাঞ্জাবি পরা, সাদা দাড়িওয়ালা, এবং ওই হুজুর কেউ আগে কখনো দেখে নাই, কিন্তু ওইটা ওর এলাকার ভিতরে বসেই হয়। এবং ওই হুজুর ওকে বলতেছে, বাবা তুমি কি আমাকে একটু সামনে আগাই দিয়ে আসবে, আমার সামনেই আমার বাসাটা। তখন ও হতভম্ব হয়ে বলতেছে আপনি কে, আর আপনি আমার গাড়িতে কেন, আপনাকে তো আমি চিনি না, আপনি আমার গাড়িতে কেন উঠছেন। বলতেছে না আমি ওই সামনে যাবো, তো ওই বিলের পরেই আমার বাসাটা, তুমি যদি আমাকে একটু পারো ওই মাঠটা ক্রস করে আমাকে একটু বাসার সামনে নামাই দাও। তখন উনি সজীব বলতেছে যে তাহলে আপনাকে আমি চিনি না জানি না, আর আপনাকে তো আমি আগে কখনো দেখি নাই, আপনার বাসা যদি বিলের পরে হয়ে থাকে তাহলে তো আপনাকে আমি চিনবো, আপনি তো আমার এলাকার লোক, কিন্তু আপনাকে তো আমি চিনি না, আর বলা নাই কখনো আপনি হুট করে আমার গাড়ির পিছনে উঠছেন, না আমি আপনাকে নিতে পারবো না। ও এইটা বলতেছে, তখন বলতেছে একটু সামনেই তো বাবা, আমাকে একটু নামায় দাও। তখন বলতেছে না আমি পারবো। এরকম কথাবার্তা চলতেছে, ও তো মানে বাইকে বসে পিছন দিকে ফিরে কথা বলতেছে। তো সামনে থেকে একটা লোক এসে ওরে বলতেছে, কিরে সজীব, কি হয়েছে তোর, কার সাথে কথা বলিস, মানে ওর এলাকারই পরিচিত। তখন ও মানে বলতেছে দেখেন নাই যে পিছনে, বুঝলা দেখি পিছনে কেউ নাই।
তখন মানে ও কনফিউশন, তখন ওই লোকটারে বলতেছে যে আঙ্কেল আসলে পিছনে একজন এরকম পাঞ্জাবি পরে একজন লোক আসছে, আমাকে এইভাবে এইভাবে এই সমস্যা, ও পুরো ডিটেলস বলে যে এই সমস্যাগুলো হয়েছে আমার সাথে এরকম। তো ওই আঙ্কেল বলে যে এটা কোনো বিষয় না, এটা তুমি বাসায় যাও, এটা সমস্যা না। তো এইভাবে বাসায় যায়। তখন ও বাসায় যাওয়ার সময় যেটাও আর কি, বাসায় যাওয়ার পরে আর কি যেটাও ভাবে, বাসায়ও সবার সাথে বলে ওর আব্বু আম্মুর সাথে। তো তখন যেটা ইয়া করে যে ওই লোকটা যে বিলের কথা বলছে বা মাঠের কথা বলছে, ওই বিল অথবা মাঠের পরে কিছুই নাই, কোনো বাড়িঘর নাই, ওই পুকুর নদী টদী এইরকম খালটাল এরকম আছে, বাট কোনো বাড়িঘরের কোনো চিহ্নই নেই। তাহলে বিলের পরে বাড়ি এরকম বলছে, ও এটা আরো ইয়া হয়েছে। এবার প্রথম থেকে যে ঘটনাগুলো ঘটছে এটাও রিমাইন্ড করে, মানে তখনও বুঝতে পারছে যে সামথিং ইজ হ্যাপেন্ড, হ্যাঁ ও কিছু একটা তো হয়েছে, এটাও আর কি তখন আর কি রিয়েলাইজ করছে। প্রথম দিকে কিন্তু ও কিছুই রিয়েলাইজ করে নাই, বাট লাস্ট একদম যে কাহিনীটা হইলো এইটার পরেই ও বুঝতে পারলো যে না কিছু তো একটা সমস্যা হয়েছিল। তো রাসেল ভাই এইটাও পরের দিনে সে আমাদের কাছে শেয়ার করে, এবং আমাদের ভিতরে অনেকে মানে হাসতেছিল, যা এগুলো হয় কিনা এরকম। তো ও বলতেছে ভাই সিরিয়াস, আমি মজা করার মুডে নাই, এবং আমি যে কতটা হরর এক্সপিরিয়েন্স এটা আমার লাইফে আমি এটা বলতে পারবো না। ও মানে ওর বলার এক্সপ্রেশনটা, ও যদি আসতে পারতো তাহলে হয়তো আরো ভালো হতো, বাট ও আসতে পারে নাই। বাট খুব মানে ও খুব ভয় পাইছে লাস্টে, যে মানে পুরো ঘটনাটা যখন ও লাস্টে রিয়েলাইজ করছে যে না আসলে কিছু একটা ছিল, তখন ও নিজে খুব আর কি, এটা ছিল রাসেল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আমরা এখন তার কাছে যাব এবং আপনি প্রথমে জানতে চাইবো আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা জানবো। হ্যালো রাসেল ভাইয়া, তানভীর ক্যামুলি আদাবর থেকে আসছি। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা ঘটনায় চলে যাই। রাসেল ভাইয়া, ঘটনাটা হচ্ছে 1972-3 ঘটনা। আমার বড় বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। উনি হচ্ছে আমার দাদুর বাবা। সেদিনকার ঘটনা, আমি সরাসরি সেদিন চলে যাই। আমার বড় বাবা আমাদের গ্রামে এবং আমাদের আশেপাশে আরো 3-4 গ্রামে মিলেও সে আমাদের এখানে বিচার সালিশি করতো, এবং কি সে ঝাড় প্রোগ্রামেও জানতো, এবং তাকে সবাই ফকিরের ছেলে বলে ডাকতো। তার বাবাও ফোকরামি করতো, সেই হিসাবে তাকে সবাই ফকিরের ছেলে হিসাবে চিনতো, জানতো এবং ডাকতো। এমন একদিন আমাদের গ্রাম থেকে আরো 3-4 গ্রাম দূরে একটা বিচার সালিশিতে সে যাবে। তো যেতে যেতে মাগরিবের নামাজ পড়ে টেরে সে যায় সেখানে। তো যাওয়ার পর বিচার সালিশি শেষ করতে করতে তার প্রায় 8টা-9টার মতো বেজে যায়। তখন সে ওইখান থেকে চলে আসবে, এবং তাকে ওই জায়গার লোকজন বলে যে ফকিরের ছেলে আপনার আজকে যেতে হবে, রাতটা আপনি এখানে থাকে, আপনি কালকে সকালে আপনার বাসায় চলে যায়। তো আমার বড় বাবা নর্মালি অনেক কিছু জানতো বিধায় সে আর রিস্ক থাকবে শুধু শুধু চিন্তা না করে সে বললো যে না আমি চলে যাই, পাশের গ্রামে আমার বোনের বাসা আছে, তো আমি ওর বাসাতে চলে যাব। তো আমার যে বড় মার বাসাটা, তার বাসায় যেতে একটা বিল পড়ে অনেক বড়, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় লাগে পায়ে হেঁটে যেতে। নর্মালি এখান দিয়ে সকালবেলাও 2-3 জন ছাড়া আসে না। তো সকলে বলতেছে যে আপনি এই রাস্তাটা দিয়ে যাবেন, এই রাস্তা দিয়ে সকালবেলাও মানুষজন ওইভাবে আসে না, বিকজ এই রাতে না যাওয়াটাই ভালো। তো সে চিন্তা করলো যে তো কি হবে, চলে যাই আমি। তো সে এখান থেকে বললে টলে বের হইছে। তো সে অনেকটা দূর আসছে, সে যখন ওই বিলের কাছে চলে আসছে, তো হাঁটতে হাঁটতে নর্মালি বিলের ভিতরে ঢুকে গেছে। তো কিছু দূর যাওয়ার পর সে